আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা তোমাদের? অনেকদিন পরে আবার ক্লাস নিতে আসলাম। আচ্ছা, সো বন্ধুদেরকে একটু মেনশন করে দাও ক্লাসে, কারণ আজকের ক্লাসটা একটু গুরুত্বপূর্ণ এবং আহ, তোমাদেরকে হচ্ছে একদম সহজ চ্যাপ্টার, মোটামুটি আমরা ক্লাসে শেষ করে ফেলবো পড়াটা। হ্যাঁ, তো তোমরা সবাই জানো যে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো মোটামুটি ক্লাসে একটু মনোযোগ দিলে তোমাদের পড়া কিন্তু হয়ে যাবে 90%। আজকের চ্যাপ্টারটা সেরকম। হ্যাঁ, ইলমা, কি অবস্থা ইলমা? হ্যাঁ, ঈশা ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে আনিকা। হ্যাঁ, রেদওয়ান আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, ঈশা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাকে একটু বলো, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, একটু জাস্ট জানাও আমাকে। হ্যাঁ, আমরা শুরু করে দিব, আর সবাইকে একটু মেনশন দাও। হ্যাঁ, হ্যাঁ, আমি হচ্ছে আমাদের সেকেন্ড টাইমের গ্রুপটাতে একটু শেয়ার করি। তো তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দাও যে ক্লাস শুরু হয়ে গেছে, একটু জাস্ট একটু বলো। হুম। হ্যাঁ, ওকে। আচ্ছা, আহ, হ্যাঁ, মিথিলা, কি অবস্থা তোমার মিথিলা? লিজা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ, ওকে। হ্যাঁ, আরিফা আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সো আজকের চ্যাপ্টারটা মোটামুটি ছোট, আমরা শেষ করে ফেলবো তাড়াতাড়ি। সো জাস্ট একটু মনোযোগ দিবা ক্লাসে। যতক্ষণ তুমি ক্লাস করতেছো ততক্ষণ টাইমটা একটু চেষ্টা করবা কমপ্লিটলি সেটা ইউটিলাইজ করতে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক একটা দীর্ঘ সময় আমাদের কিন্তু ক্লাসের পিছনে চলে যায়, আমরা অনেক দীর্ঘ সময় কিন্তু ক্লাস করি। তো এই সময়টা যাতে নষ্ট না হয়, তুমি যতক্ষণ ক্লাস করতেছো এই টাইমটা খুবই মনোযোগ দিয়ে, তাই দেখবা যে 80 থেকে 90% পড়া কিন্তু আমাদের ক্লাসই শেষ হবে। ওকে। হ্যাঁ, ওকে। তানিয়া, হ্যাঁ তানিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ডিভিশনাল এক্সাম হচ্ছে শর্ট সিলেবাসে হবে। হ্যাঁ, ডিভিশনাল এক্সাম শর্ট সিলেবাসে হবে এবং সাথে হচ্ছে জিকে ইংলিশ থাকবে। হ্যাঁ, সুমাইয়া ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া, কি অবস্থা তোমার পড়াশোনার? আচ্ছা, সবাই একটু জানাও পড়াশোনা কি সমস্যা বা কোথায় প্রবলেম ফেস করতেছো। এটা কিন্তু আপনার সাথে শেয়ার করতে হবে যে ভাই এই জায়গায় প্রবলেম ফেস করতেছি, আপনারা একটু সমাধান দেন। ঠিক আছে, কেউ যদি সমস্যা নিজের মাঝখানে রাখো তাহলে কিন্তু আমরা সেটা সমাধান দিতে পারবো না। আমাদেরকে বলতে হবে যে ভাই এই জায়গায় সমস্যা, সামনে এইচএসসি পরীক্ষা, এই জায়গায় সমস্যা হচ্ছে, এই প্রবলেমগুলো ফেস করতেছি। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ আজিজা ওয়ালাইকুম আসসালাম। আদিত্য, কি অবস্থা তোমার আদিত্য? আচ্ছা, হ্যাঁ, তাদের সাউন্ড কম মনে হচ্ছে, তোমরা মোবাইলের ভলিউমটা একটু বাড়ায় নাও, তাহলে মোটামুটি ঠিক থাকবে। হ্যাঁ, মিথি, কি অবস্থা তোমার মিথি? ওকে, 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 চলো। আচ্ছা, হ্যাঁ, শাহিনা, ডিভিশনাল এক্সাম হচ্ছে শর্ট সিলেবাসে হবে, ফুল সিলেবাস না, শর্ট সিলেবাসে হবে। আচ্ছা, চলো আমরা শুরু করি। আচ্ছা, এই চ্যাপ্টারটা পড়ার আগে আমি তোমাদেরকে একটু প্রথমে বলে নেই যে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা এটা কই থেকে আসছে। ঠিক আছে, ব্রায়োফাইটা টেরিডোফাইটা কই থেকে আসছে। ওকে, প্রথমে হচ্ছে আমাদের ব্যান্থাম এবং হচ্ছে হুকার। হ্যাঁ, ব্যান্থাম এবং হুকার প্রথমে আমাদের উদ্ভিদ জগৎটাকে দুইটা ভাগে ভাগ করছিল। উদ্ভিদ জগৎটাকে ব্যান্থাম এবং হুকার দুইটা ভাগে ভাগ করছিল। তোমাদের বইতে তোমাদের যে মেইন বইটা আছে সেই বইটার প্রথম দিকে সূচনায়, প্রথম দিকে বা হচ্ছে সূচনায় তোমরা হচ্ছে একটা চার্ট দেখতে পাবা, একটা হচ্ছে ব্যান্থাম এবং হুকারের একটা ক্লাসিফিকেশন আছে। ঠিক আছে, সে ব্যান্থাম এবং হুকারের ক্লাসিফিকেশনে তিনি উদ্ভিদ জগৎকে দুইটা ভাগে ভাগ করছিল। ঠিক আছে, একটা হচ্ছে ক্রিপ্টোগেমিয়া, একটা হচ্ছে ক্রিপ্টোগেমিয়া, ক্রিপ্টোগেমিয়া। ঠিক আছে, ক্রিপ্টোগেমিয়া, একটু মনোযোগ দাও, একদম সহজ, ক্রিপ্টোগেমিয়া। এবং আরেকটা ভাগ হচ্ছে ফেনেরোগেমিয়া। ব্যান্থাম এবং হুকার প্রথমে উদ্ভিদ জগৎকে দুইটা ভাগে ভাগ করছে। কয়টা ভাগে ভাগ করছে?
দুইটা ভাগে ভাগ করছে। হ্যাঁ, একটু মনোযোগ দাও। তাহলে প্রথমটা হচ্ছে ক্রিপ্টোগেমিয়া, একটা হচ্ছে ফেনেরোগেমিয়া। ঠিক আছে, ক্রিপ্টোগেমিয়া মানে কি? ক্রিপ্টো মানে হচ্ছে সে কিপটা, ক্রিপ্টো মানে হচ্ছে সে হচ্ছে কিপটা, সে হচ্ছে কৃপণ। তাহলে কি এটা হচ্ছে বীজহীন এবং হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, বীজহীন অপুষ্পক উদ্ভিদ। তাহলে ক্রিপ্টোগেমিয়া, এদের বীজ হয় না এবং এরা হচ্ছে অপুষ্পক। ঠিক আছে, ফুলও হয় না, বীজও হয় না, কিছুই হয় না, এ হচ্ছে কিপটা। তাহলে এটা হচ্ছে বীজহীন অপুষ্পক উদ্ভিদ। ঠিক আছে, আর ফেনেরোগেমিয়া হচ্ছে এটার উল্টা। তাহলে সে হচ্ছে কিপটা এবং সে হচ্ছে উদার। তাহলে এটা হচ্ছে স্ববীজী। ঠিক আছে, তার মানে এর বীজ হবে। ঠিক আছে, এটা হচ্ছে স্ববীজী এবং এটা হচ্ছে পুষ্পক, তার মানে এটার ফুল হবে। ঠিক আছে, স্ববীজী এবং হচ্ছে পুষ্পক। তাহলে বেন্থাম এবং হুকার দুজন বিজ্ঞানী। তাহলে সবাই একটু বলো কি দুজন বিজ্ঞানী, একটা হচ্ছে বেন্থাম এবং একটা হচ্ছে হুকার। তারা উদ্ভিদ জগৎকে দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ক্রিপ্টোগেমিয়া, যে হচ্ছে কিপটা, আর হচ্ছে ফেনেরোগেমিয়া। তাহলে ক্রিপ্টোগেমিয়া হচ্ছে বীজহীন অপুষ্পক উদ্ভিদ, আর ফেনেরোগেমিয়া হচ্ছে সবীজী পুষ্পক উদ্ভিদ, সবীজী পুষ্পক উদ্ভিদ। এতটুকু ক্লিয়ার? দেন ক্রিপ্টোগেমিয়া এটাকে আবার তিনি তিনটা ভাগে ভাগ করছে, ক্রিপ্টোগেমিয়াকে আবার তিনটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে থ্যালোফাইটা, একটা হচ্ছে থ্যালোফাইটা, একটা হচ্ছে থ্যালোফাইটা, একটা হচ্ছে ব্রায়োফাইটা, একটা হচ্ছে ব্রায়োফাইটা, থ্যালোফাইটা, একটা হচ্ছে ব্রায়োফাইটা, একটা হচ্ছে টেরিডোফাইটা। সো তোমরা তোমাদের বায়োলজি বইটা বের করো, বায়োলজি মানে বোটানি বইটাতে তুমি প্রথম দিকে চলে যাও, কোষ এবং এর গঠন, কোষ ও এর গঠনের আগে প্রথম দিকে চলে যাও। প্রথম দিকে গেলে তুমি দেখতে পাবা, প্রথম দিকে গেলে দেখতে পাবা যে সেখানে বেন্থাম এবং হুকারের ক্লাসিফিকেশন আছে। এটা শর্ট সিলেবাসের বাইরে অবশ্যই। সেখানে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং হচ্ছে টেরিডোফাইটা, সে তিনটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে থ্যালোফাইটা, একটা হচ্ছে ব্রায়োফাইটা এবং আরেকটা হচ্ছে টেরিডোফাইটা। টেরিডোফাইটা, ওকে, টেরিডোফাইটা। তাহলে থ্যালোফাইটার অন্তর্ভুক্ত কারা কারা আছে? থ্যালোফাইটার অন্তর্ভুক্ত হচ্ছে শৈবাল এবং ছত্রাক। থ্যালোফাইটার অন্তর্ভুক্ত কি? শৈবাল এবং ছত্রাক। ঠিক আছে, শৈবাল এবং ছত্রাক এরা হচ্ছে থ্যালোফাইটার অন্তর্ভুক্ত। শৈবাল এবং হচ্ছে ছত্রাক এরা হচ্ছে থ্যালোফাইটার অন্তর্ভুক্ত, থ্যালোফাইটার অন্তর্ভুক্ত। ঠিক আছে, আর ব্রায়োফাইটা এবং হচ্ছে টেরিডোফাইটা। ব্রায়োফাইটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে যেটাকে আমরা মস বলি, ব্রায়োফাইটা হচ্ছে মস, আর টেরিডোফাইটা এটা হচ্ছে ফার্ন। টেরিডোফাইটা এটা হচ্ছে কি? এটা হচ্ছে ফার্ন। টেরিডোফাইটা এটা কি? টেরিডোফাইটা এটা হচ্ছে ফার্ন। ঠিক আছে, ফার্ন। আর আমাদের ফেনেরোগেমিয়া এটাকে আবার সে দুইটা ভাগে ভাগ করছে। ফেনেরোগেমিয়া এটাকে আবার সে কি করছে? দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে জিমনোস্পার্ম, একটা ছিল জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম, আর একটা হচ্ছে এনজিওস্পার্ম, তাই না? এনজিওস্পার্ম, এনজিওস্পার্ম। এনজিও মানে হচ্ছে ব্যাসেল, এনজিও মানে হচ্ছে ব্যাসেল মানে হচ্ছে আবৃত বীজি। এনজিও মানে হচ্ছে ব্যাসেল বা হচ্ছে আবৃত বীজি। ঠিক আছে, আবৃত বীজি। এনজিও মানে কি? এনজিও মানে হচ্ছে ব্যাসেল, মানে এটা হচ্ছে আবৃত বীজি, আবৃত বীজি। ঠিক আছে, আর জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম এটা হচ্ছে নগ্ন বীজি। হ্যাঁ, ঢাকায় ডিভিশনাল এক্সাম আরো পরে হবে, আগের সবগুলা ডিভিশনাল মোটামুটি শেষ হোক, দেন আমরা ঢাকায় ডিভিশনাল এক্সাম নিব, সমস্যা নেই। ওকে, হ্যাঁ, তাহলে খেয়াল করো, তাহলে এতটুকুই আমাদের শেষ। এই পর্যন্ত আমাদের দরকার যে বেন্থাম এবং হুকারের ক্লাসিফিকেশন। তাহলে বেন্থাম এবং হুকার দুইজন বিজ্ঞানী, তারা উদ্ভিদ জগৎকে দুইটা ভাগে ভাগ করছে। তাহলে প্রথমে উদ্ভিদ জগৎকে তারা নিল, দুইটা ভাগে ভাগ করলো। ঠিক আছে, একটা হচ্ছে ক্রিপ্টোগেমিয়া, এক পাশে হচ্ছে ক্রিপ্টোগেমিয়া, এক পাশে হচ্ছে ফেনেরোগেমিয়া। ক্রিপ্টোগেমিয়া কিপটা, তাহলে বীজও হবে না, ফুলও হবে না, অবীজী অপুষ্পক উদ্ভিদ। আর ফেনেরোগেমিয়া এটা হচ্ছে সবীজী পুষ্পক উদ্ভিদ, বীজও হবে, ফুলও হবে। ওকে, দেন ক্রিপ্টোগেমিয়াকে আবার তিনটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে থ্যালোফাইটা, একটা হচ্ছে ব্রায়োফাইটা, একটা হচ্ছে টেরিডোফাইটা। থ্যালোফাইটা, একটা হচ্ছে ব্রায়োফাইটা, একটা হচ্ছে টেরিডোফাইটা। থ্যালোফাইটা কি? থ্যালোফাইটা হচ্ছে শৈবাল এবং হচ্ছে ছত্রাক। শৈবাল এবং হচ্ছে ছত্রাক এটা হচ্ছে থ্যালোফাইটা। ঠিক আছে, শৈবাল এবং হচ্ছে ছত্রাক এটা হচ্ছে থ্যালোফাইটা। আর ব্রায়োফাইটা হচ্ছে মস, টেরিডোফাইটা হচ্ছে ফার্ন। ওকে, আর ফেনেরোগেমিয়াকে সে দুইটা ভাগে ভাগ করছে, যাদের বীজ থাকে এবং হচ্ছে ফুল হয়। একটা হচ্ছে এনজিওস্পার্ম মানে আবৃত বীজি, আর একটা হচ্ছে নগ্ন বীজি, আবৃত বীজি এবং হচ্ছে নগ্ন বীজি। হ্যাঁ, ক্লাসিফিকেশনটা তোমাদের মেইন বইতে আছে। ঠিক আছে, বুটানি বইতে আছে। ঠিক আছে, বুটানি বইতে আছে, প্রথম দিকে 5 নাম্বার পেজে আছে। ঠিক আছে, প্রথম দিকে বইয়ের 5 নাম্বার পেজে আছে। ওকে, এখন শৈবাল এবং ছত্রাক নিয়ে আমাদের আগের চ্যাপ্টারে আলোচনা করা আছে, মানে 5 নাম্বার চ্যাপ্টারে। 5 নাম্বার চ্যাপ্টারে আমরা শৈবাল এবং হচ্ছে ছত্রাক নিয়ে আলোচনা করছি। এই চ্যাপ্টারে আলোচনা করব ব্রায়োফাইটা এবং হচ্ছে টেরিডোফাইটা নিয়ে। ওকে, আর নগ্নবীজি এবং আবৃত বীজি নিয়ে আলোচনা করব হচ্ছে এর পরের চ্যাপ্টারে, 7ম অধ্যায়। তো তুমি বুঝতে পারতেছো যে আমাদের ডিভিশনটা কোথেকে আসছে? আমাদের ডিভিশনটা আসছে হচ্ছে বেন্থাম এবং হুকারের ক্লাসিফিকেশন থেকে। ঠিক আছে, আমাদের ডিভিশনটা আসছে কোথা থেকে? এটা আসছে হচ্ছে বেন্থাম এবং হচ্ছে হুকারের ক্লাসিফিকেশন থেকে। তাহলে বেন্থাম এবং হুকার দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ক্রিপ্টোগেমিয়া এবং আরেকটা হচ্ছে
ফেনোরোগেমিয়া, ক্রিপ্টোগেমিয়া এবং আরেকটা হচ্ছে ফেনোরোগেমিয়া। তাহলে ক্রিপ্টোগেমিয়া এরা হচ্ছে বীজহীন অপুষ্পক উদ্ভিদ। তাহলে এখানে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা। তাহলে খেয়াল করো, থ্যালোফাইটা শৈবাল এবং ছত্রাক, ব্রায়োফাইটা হচ্ছে মস, আর টেরিডোফাইটা হচ্ছে ফার্ন। এই ডিভিশনটা কিভাবে আসছে, এই ভাগটা কিভাবে আসছে? এটা হচ্ছে কম উন্নত থেকে বেশি উন্নতর দিকে, কম উন্নত থেকে বেশি উন্নতর দিকে। মানে থ্যালোফাইটা শৈবাল এবং ছত্রাক একটু কম উন্নত, এর থেকে ব্রায়োফাইটা আর একটু বেশি উন্নত, এর থেকে টেরিডোফাইটা আরো বেশি উন্নত। তার মানে কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলা থ্যালোফাইটা থেকে ব্রায়োফাইটাতে উন্নত, ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটাতে উন্নত, ঠিক আছে, টেরিডোফাইটাতে উন্নত, এভাবে আসছে, ঠিক আছে, এভাবে আসছে। ওকে, তাহলে আজকে আমাদের চ্যাপ্টারে আমরা উদ্ভিদ জগতের এই ক্ষুদ্র একটা অংশ মানে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তাহলে আমরা সম্পূর্ণ উদ্ভিদ জগতের ডিভিশনটা খেয়াল করো। আবার একটু বলি, একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা এখন, সবাই একটু মনোযোগ দাও, এখন মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে, একদম মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, এখন আসলে সমস্যা নাই। কে বলছে এটা? সুলতানা। হ্যাঁ, শিরিন আক্তার, এখন আসলে সমস্যা নাই, খেয়াল করো। তাহলে উদ্ভিদ জগৎ দুইটা ভাগ, কি ভাগ? দুইটা ভাগ। সবাই আলাদা রুমে গিয়ে বসো, আমার সাথে সাথে রিপিট করো। একটা ক্রিপ্টোগেমিয়া, ক্রিপ্টা অবীজী অপুষ্পক উদ্ভিদ, আর ফেনোরোগেমিয়া সবীজী পুষ্পক উদ্ভিদ। ক্রিপ্টোগেমিয়াকে তিনটা ভাগে আরো ভাগ করতেছি। একটা থ্যালোফাইটা, থ্যালোফাইটা হচ্ছে শৈবাল এবং ছত্রাক। একটা হচ্ছে ব্রায়োফাইটা, এটা হচ্ছে মস। টেরিডোফাইটা, এটা হচ্ছে ফার্ন। কম উন্নত থেকে বেশি উন্নত হচ্ছে। আর আমাদের ফেনোরোগেমিয়া, এখানে হচ্ছে কি নগ্নবীজী এবং হচ্ছে আবৃতবীজী। শৈবাল ছত্রাক নিয়ে আগে চ্যাপ্টারে আলোচনা করছি। এবার হচ্ছে মস এবং ফার্ন, এরপর হচ্ছে আমাদের লাস্টে গিয়ে নগ্নবীজী আবৃতবীজী হচ্ছে পরের চ্যাপ্টার। ওকে, তাহলে এখন খেয়াল করো এই জিনিসটা, যে কিছু কিছু গাছে কিন্তু তোমার হচ্ছে ফুল হয়, পুষ্পক উদ্ভিদ আছে কিছু, যে ক্ষেত্রে তোমার পুষ্প হয় বা হচ্ছে ফুল হয়, যেমন স্বর্ণচাপা, সোনালু, কদম, ঠিক আছে, তারপর হচ্ছে গোলাপ, সূর্যমুখী, ডালিয়া, এগুলো তো ফুল। তাহলে এগুলো পুষ্পক উদ্ভিদ। তাহলে পুষ্পক উদ্ভিদ মানে হচ্ছে সে ফেনোরোগেমস, পুষ্পক উদ্ভিদ মানে হচ্ছে সে ফেনোরোগেমস, ঠিক আছে, ফেনোরোগেমস, ফেনোরোগেমিয়ার ভিতরে পড়তেছে পুষ্পক উদ্ভিদ, সবীজী পুষ্পক উদ্ভিদ। আর এখানে হচ্ছে ক্রিপ্টোগেমস, ক্রিপ্টোগেমস তার মানে সে পুষ্পক উদ্ভিদ না, অপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে, অপুষ্পক উদ্ভিদ। এদের কখনো কি হবে না? ফুল হবে না, নন ফ্লাওয়ারিং প্লান্টস। ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল। ওকে, এখন খেয়াল করো এই জায়গায় লোয়ার ক্রিপ্টোগেমস, হায়ার ক্রিপ্টোগেমস, এই নামগুলো কোত্থেকে আসছে? ওই যে আমি তোমাকে বললাম যে কম উন্নত থেকে বেশি উন্নত হচ্ছে, ক্রিপ্টোগেমস এর ভিতরেই কম উন্নত থেকে বেশি উন্নত হচ্ছে। তাহলে তো প্রথমে হচ্ছে তোমার থ্যালোফাইটা, যেখানে আছে শৈবাল এবং ছত্রাক, তার আরেক স্টেপ উপরে আছে ব্রায়োফাইটা, তার আরেক স্টেপ উপরে আছে টেরিডোফাইটা। তাহলে সব থেকে কম উন্নত, সব থেকে কম উন্নত হচ্ছে তোমার শৈবাল এবং ছত্রাক, মানে হচ্ছে থ্যালোফাইটা। তার থেকে আরেকটু বেশি উন্নত হচ্ছে ব্রায়োফাইটা, তার থেকে আরেকটু বেশি উন্নত হচ্ছে টেরিডোফাইটা। তাহলে লোয়ার ক্রিপ্টোগ্যামস যারা হচ্ছে নিচু শ্রেণীর, লোয়ার ক্রিপ্টোগ্যামস যারা হচ্ছে নিচু শ্রেণীর, এরা কারা? ঠিক আছে, লোয়ার ক্রিপ্টোগ্যামস বা নিচু শ্রেণীর এটা কারা? এরা হচ্ছে শৈবাল এবং ছত্রাক, মানে হচ্ছে থ্যালোফাইটারা। থ্যালোফাইটারা হচ্ছে লোয়ার ক্রিপ্টোগ্যামস, এদের বৈশিষ্ট্য খুবই কম উন্নত। তার থেকে উপরে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এরা হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্যামস, এরা হচ্ছে কি হায়ার ক্রিপ্টোগ্যামস, ঠিক আছে, হায়ার ক্রিপ্টোগ্যামস। এখন তুমি খেয়াল করো, এখন তুমি খেয়াল করো যে সবার নিচে থ্যালোফাইটা, মাঝখানে ব্রায়োফাইটা, তার উপরে টেরিডোফাইটা। তাহলে ব্রায়োফাইটার আসলে কাজ কি? ব্রায়োফাইটা হচ্ছে থ্যালোফাইটা আর টেরিডোফাইটার ভিতরে সংযোগ স্থাপন করতেছে। যে কম উন্নত, সবার নিচে পড়ে আছে আমার থ্যালোফাইটা, সবার উপরে বসে আছে আমাদের টেরিডোফাইটা, মাঝখানে ব্রায়োফাইটা বলতে ঠিক আছে আমি তোমাদের দুজনের ভিতরে সংযোগ তৈরি করি। এজন্য ব্রায়োফাইটাকে বলা হয় হচ্ছে সংযোগ সৃষ্টিকারী মধ্যবর্তী গ্রুপ, সংযোগ সৃষ্টিকারী মধ্যবর্তী গ্রুপ। কম উন্নত থ্যালোফাইটা মানে হচ্ছে শৈবাল এবং ছত্রাক, এবং সবার উপরে বসে আছে টেরিডোফাইটা ক্রিপ্টোগ্যামসের ভিতরে, এদের ভিতরে সংযোগ স্থাপন করতেছে হচ্ছে আমাদের ব্রায়োফাইটা, ঠিক আছে, এদের ভিতরে সংযোগ স্থাপন করতেছে আমাদের ব্রায়োফাইটা। তাহলে একদম সহজ, এতটুকু পড়া হয়ে গেছে, আমার মুখস্থ হয়ে গেছে। লেটস রিক্যাপ করি। তাহলে প্রথমে আমাদের বেন্থাম এবং হুকার সাহেব বললো উদ্ভিদ জগৎকে আমরা দুইটা ভাগে ভাগ করি। এক পাশে আমি রাখছি ক্রিপ্টোগ্যাম, এক পাশে রাখছি হচ্ছে ফেনোরোগ্যাম। ক্রিপ্টোগ্যাম হচ্ছে ক্রিপ্টা, তার বীজ হয় না, তার ফুল হয়। আর এক পাশে রাখছি হচ্ছে ফেনোরোগ্যাম, বীজ হয়, ফুল হয়। ক্রিপ্টোগ্যামসকে বললাম আমি আবার তিনটা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে থ্যালোফাইটা, একটা হচ্ছে ব্রায়োফাইটা, একটা হচ্ছে টেরিডোফাইটা। থ্যালোফাইটার ভিতরে কারা কারা পড়তেছে? শৈবাল এবং ছত্রাক। ব্রায়োফাইটার মস, টেরিডোফাইটার ফান। আর ফেনোরোগ্যামের ভিতরে দুইটা পড়তেছে, একটা হচ্ছে আবৃতবীজী, একটা হচ্ছে নগ্নবীজী। শৈবাল ছত্রাক নিয়ে আগে চ্যাপ্টারে আলোচনা করছি, এই চ্যাপ্টারে মস এবং ফার্ন নিয়ে আলোচনা করব। তাহলে তিনটা ভাগ করলাম, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। কম উন্নত থেকে বেশি উন্নত, উপরে টেরিডোফাইটা,
নিচে একদম নিচে হচ্ছে টেরোফাইটা, সংযোগ স্থাপন করতেছে ব্রায়োফাইটা। শেষ। বলো ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা মূলত বলো। এই ডিভিশনটা বুঝতে হবে যে ভাইয়া এত শৈবাল ছত্রাক নগ্নবীজি আবৃতবীজি কোথা থেকে আসলো, হঠাৎ করে বইয়ের ভিতরে সাজা দিলে এরকম না, এদের একটা ডিভিশন আছে, একটা ভাগ আছে, এটা বুঝছো কিনা? এটা বুঝলে তুমি এখন বুটানি পরে মজা পাবা, নাহলে হুদাই কোথা কি আসলো না আসলো কিছু বুঝলাম না, বুটানি পরে মজা নেই। বলো ক্লিয়ার কিনা। হ্যাঁ, শৈবাল এবং ছত্রাক পড়ানো হবে, পড়ানো না হলে, বাট এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। ওকে, নিশরাত নিশি ক্লিয়ার, আনিকা আনিক ভালো বুঝছো, আচ্ছা ঠিক আছে। ইকলো ফাটিস ফাটিস ওকে, উর্মি খান আচ্ছা ক্লিয়ার। ভাইয়া ভাইয়া ছবিগুলা ছবিগুলা তোমার 5 নাম্বার পেজে আছে, ঠিক আছে, তোমার মেইন বইতে 5 নাম্বার পেজে আছে, বুঝছো, মেইন বইতে 5 নাম্বার পেজে আছে, একদম ক্লিয়ার। ওকে ঠিক আছে, চলো তাহলে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হবে, প্রথম কথা হচ্ছে এটা, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হবে। এরপরে মানে হচ্ছে পড়ার সময় নাই, এত পড়ার সময় নাই, সারাদিন কি পড়াশোনা করবো নাকি? হ্যাঁ, ক্লাস করতেছি 2 ঘন্টা, আবার পড়াশোনা করবো বাসায়, কেন এত এতই কেন? ক্লাসেই পড়া শেষ হবে। আসো তাহলে ব্রায়োফাইটা, ব্রায়ন মানে হচ্ছে মস, ফাইটো মানে উদ্ভিদ, যেখানে ফাইট দেখবা, যেখানে ফাইট কথাটা দেখবা, এটা মানে হচ্ছে এটা হচ্ছে সবুজ উদ্ভিদ, ফাইট মানে হচ্ছে সবুজ উদ্ভিদ, ঠিক আছে। এবং খেয়াল করো এটা ব্রায়োফাইটার নাম কেন আসছে, কারণ এই ব্রায়োফাইটা একজন বিজ্ঞানী আবিষ্কার করছে, তার নাম হচ্ছে বিজ্ঞানী ব্রাউন। এটা মনে রাখবা যে বিজ্ঞানী ব্রাউন, সালটা দরকার নাই, বাট বিজ্ঞানের নামটা বলবা যে বিজ্ঞানী ব্রাউন সর্বপ্রথম ব্রায়োফাইটা নামটি ব্যবহার করেন। তো ব্রাউন সাহেব দেখলো, আরে এটা তো একটা উদ্ভিদ যেটা এখন শনাক্ত হয় নাই, আমার নাম যেহেতু ব্রাউন, তাহলে নাম দিয়ে দেই ব্রায়োফাইটা। সে দুষ্টামি করে বললো, ঠিক আছে, যে এটা হচ্ছে নাম দিয়ে দেয় ব্রায়োফাইটা, ঠিক আছে। দেন পরবর্তীতে আরো গবেষণা করে আমরা পাইলাম ব্রায়োফাইটা মানে হচ্ছে মস বর্গীয় উদ্ভিদ, ঠিক আছে, মস বর্গীয় উদ্ভিদ। তাহলে এদেরকে বলা হয় হচ্ছে ব্রায়োফাইটস। ব্রায়োফাইটা বর্গের উদ্ভিদকে বলা হয় কি? ব্রায়োফাইটা বর্গের উদ্ভিদকে বলা হয় হচ্ছে ব্রায়োফাইটস, ব্রায়োফাইটস। এবং এরা হচ্ছে উভচর উদ্ভিদ, ঠিক আছে, উভচর উদ্ভিদ। উভচর মানে কি? উভচর, উভ মানে হচ্ছে দুইটা, চর মানে দুই জায়গায় থাকে, জলেও থাকে স্থলেও থাকে। নর্মালি উদ্ভিদ তো স্থলে জন্মায়, মাটিতে জন্মায়, তাহলে তার পানির প্রয়োজন কোথায়? কারণ তার নিষেক ক্রিয়ার জন্য পানি দরকার হয়, তার নিষেক ক্রিয়ার জন্য পানি দরকার হয়। তাহলে ব্রায়োফাইটার নিষেক ক্রিয়ার জন্য পানির দরকার হয়, এজন্য ব্রায়োফাইটাকে বলা হয় হচ্ছে উভচর উদ্ভিদ, যে তার জল লাগে তার স্থল লাগে, জল লাগে স্থল লাগে। তাহলে এখান থেকে পড়া কিন্তু খুবই কম, এখান থেকে পড়া খুবই কম। কয়েকটা লাইন, কি লাইন? প্রথমে যে কে সর্বপ্রথম ব্রায়োফাইটা শব্দটি ব্যবহার করছে, নামটা ব্যবহার করছে, কে ব্যবহার করছে বলো, একদম মুখস্থ হয়ে গেছে, কে? বিজ্ঞানী ব্রাউন। কে? বিজ্ঞানী ব্রাউন। শেষ। ব্রায়োফাইটা বর্গের উদ্ভিদকে কি বলা হয়? ব্রায়োফাইটস বলা হয়। ব্রায়ন মানে হচ্ছে মস, ফাইট মানে হচ্ছে সবুজ উদ্ভিদ, তাহলে সবুজ বর্ণের মস, এরা হচ্ছে ব্রায়োফাইট। শেষ, আর কিছু লাগবে না, কিন্তু শেষ, মুখস্থ হয়ে গেছে। ওকে, এরপর আসো, এরপর এই লাইনটা পড়বা যে বাংলাদেশ থেকে 34টা গোত্রের 74টা গণের 248টা প্রজাতি শনাক্ত করা হয়েছে, এটা একটু লাগবে, ঠিক আছে, এটা একটু কয়েকবার পড়তে হবে, ঠিক আছে। 34টা গোত্রের 74টি গণের 248টা প্রজাতি, ঠিক আছে, 34টা গোত্র 74টা গণ এবং হচ্ছে 248টা প্রজাতি, ঠিক আছে, 34টা গোত্র 74টা গণ এবং হচ্ছে 248টা প্রজাতি শনাক্ত করা হয়েছে, 248টা প্রজাতি শনাক্ত করা হয়েছে। হ্যাঁ, ওকে, তাহলে এখন খেয়াল করো এদের বৈশিষ্ট্যগুলো, এগুলো মুখস্থ করা কিছু নয়, এগুলো মুখস্থ করা কিছু নয়, সুন্দর করে বুঝাই দিচ্ছি, একবার রিডিং করা মুখস্থ হয়ে যাবে। দেখো, এরা বহুকোষী উদ্ভিদ, ঠিক আছে, বহুকোষী তো ভাই, একটা গাছ, এত বড় গাছ, এখানে কি একটা কোষ থাকবে নাকি? ঠিক আছে, এটা হচ্ছে বহুকোষী উদ্ভিদ। লজিক, জাস্ট লজিক দিয়ে, হ্যাঁ ফেলুর, তোমার নাম ফেলুর কেন? ভালো আছে, নাম যদি থাকে ফেলুর, তুমি সাকসেসফুল হবা কেমনে? আজকে তুমি ফেসবুকের নাম চেঞ্জ করবা ফেলুর, ওর নামই হচ্ছে ফেলুর, তো সাকসেসফুল হবে কিভাবে? মানে নামের ভিতরেই তো ফেল। না, এটা শিখাতে পারলো না তোমাদেরকে। হ্যাঁ, এটা সিলেবাসের বাইরে, হ্যাঁ এটা সিলেবাসের বাইরে সাদিয়া। হ্যাঁ, ওকে, দেখো তাহলে এত বড় উদ্ভিদ, এটা হচ্ছে কি বহুকোষী হবে, ঠিক আছে। দেখো তারপরে দেখো এদের অপুষ্পক অভিজি, বলছি ওই যে ক্রিপ্টোগ্যামস, ক্রিপ্টোগ্যামের ভিতরে পড়তেছে, তাহলে ক্রিপ্টোগ্যামস অভিজি অপুষ্পক, অভিজি অপুষ্পক, তাহলে ফুল হবে না, ফল হবে না, বীজ হবে না। লজিক, জাস্ট বায়োলজি পড়া হচ্ছে লজিক দিয়ে, মুখস্থ করা কিছু নাই, বায়োলজি মুখস্থ খুবই কম, একটু জাস্ট চিন্তা করে পড়ো তাহলে হবে।
আচ্ছা ঠিক আছে, ওর নাম ফেলুন না, আচ্ছা ঠিক আছে, ওর নাম সাকসেস। আচ্ছা দেখো, এটা দেখো গ্যামিটোফাইট কথা হচ্ছে হ্যাপ্লয়েড। গ্যামিটোফাইট জিনিসটার মানে কি? গ্যামিটোফাইট জিনিসটার মানে হচ্ছে এরা গ্যামিট তৈরি করতে পারে। ফাইট মানে হচ্ছে উদ্ভিদ, গ্যামিট তার মানে এরা গ্যামিট তৈরি করতে পারে, শুক্রাণু ডিম্বাণু তৈরি করতে পারে, তার মানে হচ্ছে গ্যামিটোফাইট। গ্যামিটোফাইট, গ্যামিটোফাইটের বাংলা হচ্ছে লিঙ্গধর। গ্যামিটোফাইটের বাংলা হচ্ছে লিঙ্গধর, মানে এরা লিঙ্গ গ্যামিট তৈরি করতে পারে, মানে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করতে পারে। এখন কথা হচ্ছে ভাইয়া, শুক্রাণু আর ডিম্বাণু কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? শুক্রাণু এবং ডিম্বাণু কি হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? শুক্রাণু এবং ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড মানে হচ্ছে এন। এই জিনিসটা তোমরা বুঝো না, আজকের পরে এটা ভুল হবে না, আমি শিখাই দিচ্ছি দেখো। আর টুয়াইস এন হচ্ছে ডিপ্লয়েড, একদম ক্লিয়ার কনসেপ্ট করে দিচ্ছি দেখো। দেখো একটু মনোযোগ দাও। হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডের ভিতরে পার্থক্য কি? ধরো একটা ক্রোমোজোম, একটা ক্রোমোজোমের যদি একটা মাত্র সেট থাকে তাহলে সেটা হবে হ্যাপ্লয়েড। আর একটা ক্রোমোজোমের যখন দুইটা সেট থাকবে তখন সেটা হবে ডিপ্লয়েড। তাহলে একটা ক্রোমোজোমের একটা সেট থাকলে সেটা হবে হ্যাপ্লয়েড, আর একটা ক্রোমোজোমের দুইটা সেট থাকলে সেটা হবে ডিপ্লয়েড। যেমন চিন্তা করো, মানুষ হচ্ছে ডিপ্লয়েড। মানুষ কি? মানুষ হচ্ছে ডিপ্লয়েড। তার মানে কি? মানুষের একটা কোষ তুমি চিন্তা করো, মানুষের একটা কোষ, কোষের ভিতরে ক্রোমোজোম আছে তাই না? মানুষের এখানে কোষের ভিতরে ক্রোমোজোম আছে, অনেকগুলা ক্রোমোজোম থাকে। তার ভিতরে একটা ক্রোমোজোম, একটা ক্রোমোজোম ধরো এক নাম্বার ক্রোমোজোম, এক নাম্বার ক্রোমোজোমের মানুষের ক্ষেত্রে দুইটা সেট থাকে, একটা ক্রোমোজোমের দুইটা সেট থাকে। মানে এক নাম্বার ক্রোমোজোম, এটা আমার বডিতে চিন্তা করো, আমার বডিতে একটা সেল নেই, একটা কোষ নেই, তার ভিতরে এক নাম্বার ক্রোমোজোম আছে। এই এক নাম্বার ক্রোমোজোমের দুইটা সেট থাকে আমার বডিতে, একটা আমার বাবা থেকে আসছে, একটা আমার মা থেকে আসছে। তাহলে একটা ক্রোমোজোমের দুইটা সেট থাকে, তাহলে এক নাম্বার ক্রোমোজোম থাকে দুইটা, একটা আমার বাপ থেকে আসছে, একটা আমার মা থেকে আসছে। তাহলে এটাকে বলা হয় হচ্ছে ডিপ্লয়েড, এটাকে বলা হয় হচ্ছে ডিপ্লয়েড বা হচ্ছে টুয়াইস এন। তাহলে এক নাম্বার ক্রোমোজোমের দুইটা সেট থাকে, দুই নাম্বার ক্রোমোজোমের দুইটা সেট থাকে, তিন নাম্বার ক্রোমোজোমের জন্য দুইটা সেট থাকে, যেগুলো পরবর্তী মায়োসিস করে, এটা পরে যাচ্ছে না। তাহলে একটা ক্রোমোজোমের দুইটা সেট থাকে, সেটা হচ্ছে ডিপ্লয়েড। আর একটা ক্রোমোজোমের একটা মাত্র সেট থাকে, তার মানে হয় পিতারটা থাকে নাহলে মাতারটা থাকে, দুইটা একসাথে থাকে না, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড কি? শুক্রাণু এবং ডিম্বাণু, শুক্রাণু এন ডিম্বাণু এন। তার মানে শুক্রাণুতে শুধুমাত্র বাপের ক্রোমোজোম থাকে, শুধুমাত্র বাবার ক্রোমোজোম থাকে, আর ডিম্বাণুতে শুধু মায়ের ক্রোমোজোম থাকে। তারা যখন দুটা একসাথে হয়, জাইগোট হয়, তখন ডিপ্লয়েড হয়। তার মানে তখন একটা ক্রোমোজোমের জন্য দুইটা সেট থাকে। তখন বুঝতে পারছো? কারণ এখানে একটা সেট, শুক্রাণুতে একটা মাত্রই সেট, ডিম্বাণুতে একটা মাত্রই সেট, যখন একসাথে চলে আসলো তখন দুইটা সেট চলে আসলো। তাহলে এক নম্বর ক্রোমোজোমের দুইটা সেট, একটা পিতা থেকে আসছে, একটা মা থেকে আসছে, তখন হয়ে যায় ডিপ্লয়েড। তাহলে এখানে এদের দেওয়া হচ্ছে গ্যামিটোফাইট। গ্যামিটোফাইট মানে হচ্ছে লিঙ্গধর, গ্যামিট তার মানে শুক্রাণু ডিম্বাণু। তাহলে শুক্রাণু ডিম্বাণু কি? হ্যাপ্লয়েড, একটা মাত্র সেট থাকে, তাহলে এদের দেওয়া হবে হ্যাপ্লয়েড। আরেকটা কথা আছে, সেটা হচ্ছে স্পোরোফাইট। স্পোরোফাইট, স্পোরোফাইট, স্পোর মানে কি? স্পোর মানে হচ্ছে রেণু, স্পোর মানে হচ্ছে রেণু, এটাকে বলা হয় রেণুদর। এটা হচ্ছে ডিপ্লয়েড। স্পোরোফাইট, এটা হচ্ছে ডিপ্লয়েড। তার মানে যখন শুক্রাণু এবং ডিম্বাণু একসাথে মিলন হবে, শুক্রাণু এবং ডিম্বাণু একসাথে মিলিত হবে, যখন একটা ক্রোমোজোমের দুইটা সেটে কনভার্ট হবে উদ্ভিদের ক্ষেত্রে, তখন সেই দশাটাকে আমরা বলবো হচ্ছে স্পোরোফাইটিক দশা। তখন সেই দশাকে আমরা বলবো হচ্ছে স্পোরোফাইটিক দশা, কারণ তখন একটা ক্রোমোজোমের জন্য দুইটা সেট থাকে, একটা পিতা থেকে, একটা মা থেকে, একটা শুক্রাণু থেকে, একটা ডিম্বাণু থেকে। তাহলে তখন সেটা হবে ডিপ্লয়েড। মানুষ হচ্ছে ডিপ্লয়েড, কারণ মানুষের একটা কোষে আমার বাবার থেকে একটা পাইছে, আমার মায়ের থেকে একটা ক্রোমোজোম পাইছে। একটা ক্রোমোজোমের জন্য দুইটা সেট, মানে এক নাম্বার ক্রোমোজোম একটা আমার বাবা থেকে পাইছে, এক নাম্বার ক্রোমোজোম একটা মায়ের থেকে পাইছে, তাহলে এটা হচ্ছে ডিপ্লয়েড। উদ্ভিদের ক্ষেত্রে হ্যাপ্লয়েড ডিপ্লয়েডটাকে কিভাবে বলি? গ্যামিটোফাইট, ফাইট মানে উদ্ভিদ, তাহলে গ্যামিটোফাইট তার মানে এই উদ্ভিদ গ্যামিট তৈরি করতে পারে, তাহলে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। ডিপ্লয়েড তার মানে এই উদ্ভিদে তোমার রেণু তৈরি হচ্ছে, বা এই উদ্ভিদের ক্ষেত্রে শুক্রাণু ডিম্বাণু মিলন হচ্ছে, তাহলে সেটা হচ্ছে স্পোরোফাইট, এটা হচ্ছে ডিপ্লয়েড। তাহলে একটা উদ্ভিদের ক্ষেত্রে স্পোরোফাইট দশা থাকতে পারে, গ্যামিটোফাইট দশা থাকতে পারে। যখন উদ্ভিদটা শুধুমাত্র শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করতেছে, তখন উদ্ভিদটা কিন্তু হ্যাপ্লয়েড, কারণ শুক্রাণু হ্যাপ্লয়েড, ডিম্বাণু হ্যাপ্লয়েড, এদের মিলন হয় নাই, তাহলে সে কিন্তু তখন গ্যামিটোফাইটিক বা হচ্ছে হ্যাপ্লয়েড। সেম উদ্ভিদটা কখন স্পোরোফাইটিক বা ডিপ্লয়েড হবে? যখন ওই উদ্ভিদের ভিতরে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটবে, শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটছে, ডিপ্লয়েড হয়েছে, এখন সে হচ্ছে স্পোরোফাইটিক উদ্ভিদ। বাট শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটে নাই, দুইটা আলাদা আছে, তখন সে হচ্ছে গ্যামিটোফাইটিক উদ্ভিদ। আমি কি বুঝাতে পারছি যে
আচ্ছা আমাকে একটু বলো এটা বুঝছো কিনা। আমাদের পুরো বায়োলজি এই একটা তথ্যের উপর মানে অনেক জোর দেওয়া হয়, কারণ এটা না বুঝলে কিন্তু তুমি বাকি জিনিস বুঝবে না। হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড জিনিসটা বুঝতে হবে, স্পোরোফাইট গ্যামেটোফাইট জিনিসটা বুঝতে হবে। আমাকে বলো ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছো কিনা, সবাই বুঝতে পারছো কিনা একটু জাস্ট আমাকে জানাও। ওকে, কারো কোনো সমস্যা আছে? অনেক, নুরি ক্লিয়ার, ফাটিস ক্লিয়ার, আচ্ছা বুঝেছো। ওকে ঠিক আছে, এটা কিন্তু একদম বেসিক কথাবার্তা, এরপরে বাকি জিনিস তোমরা ইজিলি বুঝবা। ওকে, এরপরে আসো। তাহলে দেহ থ্যালয়েড, তার মানে এদের কি সত্যিকার মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। থ্যালয়েড মানে কি? থ্যালয়েড কথাটার মানে হচ্ছে, থ্যালয়েড কথাটার মানে যে কোনো জিনিস, থ্যালয়েড মানে কি এদের মূল কাণ্ড পাতা কই আছে আমি দেখে চিনতে পারবো না। আমি দেখে কি করতে পারবো না? চিনতে পারবো না। আমি দেখে কি করতে পারবো না? চিনতে পারবো না। এদের মূল নাই, এদের মূল নাই, বাট মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। ঠিক আছে, দেখো মূলের পরিবর্তে এরকম একটা স্ট্রাকচার থাকে। ঠিক আছে, এরকম একটা স্ট্রাকচার থাকে। এরকম স্ট্রাকচারটা যখন এক কোষী, একটা মাত্র কোষ দিয়ে তৈরি হয়, ঠিক আছে, এরকম স্ট্রাকচারটা যখন একটা মাত্র কোষ দিয়ে তৈরি হয়, ঠিক আছে, হ্যাঁ, গ্যামেটোফাইট সর্বদা স্বতন্ত্র এবং হচ্ছে সবুজ উদ্ভিদ। গ্যামেটোফাইটটা যখন থাকে, একটা উদ্ভিদ যখন গ্যামেটোফাইট দশায় থাকে, তার মানে কি ওই উদ্ভিদের শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হচ্ছে, বাট উদ্ভিদটা তো সবুজ। ফাইট কথাটার মানে কি খেয়াল করো, ফাইট ফাইট কথাটা দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে সবুজ উদ্ভিদ, আর গ্যামিট কথা দিয়ে বুঝতেছে এর ভিতরে গ্যামিট তৈরি হচ্ছে। তো একটা উদ্ভিদের ভিতরে তো গ্যামিট তৈরি হতে পারে যে কোনো সময়, তার মানে এই না যে উদ্ভিদে তোমার সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে। উদ্ভিদের সালোক সংশ্লেষণ হচ্ছে, এর মাঝখানে তোমার গ্যামিটোফাইটও তৈরি হচ্ছে, শুক্রাণু ডিম্বাণু তৈরি হচ্ছে, তার মানে তার ক্লোরোপ্লাস্টটা কিন্তু সালোক সংশ্লেষণ করতেছে, মানে সে জায়গায় সালোক সংশ্লেষণ হচ্ছেই, তার মানে সে সবুজই, সে কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে। খাবারের সাথে গ্যামিটের সম্পর্ক মিলায় না। সে ফাইট, সে সবুজ উদ্ভিদ, তার মানে সে সবুজই, বাট তার মাঝখানে গ্যামিট তৈরি হচ্ছে ভিতরে। বুঝছো? রেদওয়ানুল্লাহ, রেদওয়ানুল্লাহ তুমি কি কথা বুঝতে পারছো? আমাকে জানাও বুঝছো কিনা। আচ্ছা, তাহলে এক কোষী থাকলে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে রাইজয়েড, আর এটা যখন বহুকোষী হবে, অনেকগুলা কোষ থাকবে, তখন সেটাকে বলবো হচ্ছে স্কেল। তাহলে যখন একটা মাত্র, হ্যাঁ এটা কে বলছো? রেদওয়ান, রেদওয়ান তুমি কি বুঝতে পারছো? আমাকে একটু বলো রেদওয়ান বুঝছো কিনা। তাহলে যখন একটা মাত্র মূল থাকবে, একটা মাত্র কোষ থাকবে, মূলে একটা মাত্র কোষ থাকবে, ঠিক আছে, একটা মাত্র কোষ থাকলে সেটা হচ্ছে রাইজয়েড। আর যখন অনেকগুলা কোষ থাকবে, অনেকগুলা কোষ থাকবে, তখন সেটাকে বলা হয় স্কেল। যখন অনেকগুলা কোষ থাকবে তখন তাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে স্কেল। আচ্ছা, ওকে, তারপর আসো। ওকে, আচ্ছা, তারপর আসো। এখন এদের স্ত্রী জননাঙ্গকে বলা হয় হচ্ছে আর্কিগোনিয়াম, আর পুং জননাঙ্গকে বলা হয় হচ্ছে এনথেরিডিয়াম। ঠিক আছে, এনথেরিডিয়াম। খেয়াল করো এখানে, তাহলে এখানে আর্কিগোনিয়াম আর হচ্ছে এনথেরিডিয়াম। এনথেরিডিয়ামটা মনে রাখবা কি দিয়ে? এনথেরিডিয়াম মনে রাখবা হচ্ছে অ্যান্থনি দিয়ে। ঠিক আছে, অ্যান্থনি। তাহলে অ্যান্থনি একটা ছেলের নাম, অ্যান্থনি একটা ছেলের নাম, নর্মালি অ্যান্থনি। ঠিক আছে, তোমাদেরকে পড়াবো অ্যান্থনি মাসকারেনহাস, সে একটা বই লিখছে যে লিগ্যাসি অফ ব্লাড, বাংলাদেশের রক্তের ঋণ। আচ্ছা যাই হোক, তাহলে খেয়াল করো, তাহলে এনথেরিডিয়াম এটা হচ্ছে পুং জননাঙ্গ, আর আর্কিগোনিয়াম এটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ। আর্কিগোনিয়াম এটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ। ঠিক আছে, এটা মনে রাখবো হচ্ছে আর্কি আন্টি, আর্কি, আর্কি আন্টি, আর্কি আন্টি, আর্কি আন্টি বড় ফ্লাস্কে চা রাখে, ফ্লাস্কে চা রাখে। সো কালকে আমাদের ডিভিশনাল এক্সাম, সো আমাদেরকে আসলে রাতেই, রাতে হচ্ছে আমাদের 11টায় হচ্ছে ট্রেন। সো খুব তাড়াতাড়ি যাবো আজকে। ঠিক আছে, আজকে ক্লাসটা খুব তাড়াতাড়ি যাবো, সমস্যা নেই, আজকে খুব তাড়াতাড়ি যাবো, যেহেতু রাত 11টায় ট্রেন, তাহলে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। তো মনোযোগ দাও। তাহলে আর কি আন্টি ফ্লাস্কে চা রাখে। ঠিক আছে, তাহলে আর কি আন্টি, ঠিক আছে, আন্টি, আন্টি তো অবশ্যই মহিলা মানুষ, তাই না? আন্টি মানে মহিলা মানুষ, তাহলে মহিলা মানুষ মানে হচ্ছে এটা স্ত্রী জননাঙ্গ। স্ত্রী জননাঙ্গ কি বলা হয়? আর্কিগোনিয়াম বলা হয়। আর আর্কিগোনিয়ামটা কি আকৃতি? ফ্লাস্ক আকৃতি। আর্কিগোনিয়ামটা কি আকৃতি? আর্কিগোনিয়ামটা হচ্ছে ফ্লাস্ক আকৃতি। ঠিক আছে, তাহলে স্ত্রী জননাঙ্গকে বলা হয় হচ্ছে আর্কিগোনিয়াম, তাহলে এটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ এবং এটা হচ্ছে ফ্লাস্ক আকৃতি। আর অ্যান্থেরিডিয়ামটা গোলাকার, নাশপাতি আকার, বেলন আকার, গদাকার। গদা কি? গদা হচ্ছে ধরো এরকম লম্বা স্ট্রাকচার, সামনে হচ্ছে বড় থাকে, তাহলে গদার মতো হচ্ছে এরকম, গদা হচ্ছে এরকম সামনে স্ট্রাকচার থাকে, এটা দিয়ে হচ্ছে বাড়ি দেয়, গদাকার, তো এরকম থাকে। তাহলে আর্কিগোনিয়ামের আকৃতিটা মনে রাখবা, এটা হচ্ছে ফ্লাস্ক আকৃতি। ওই যে মহাভারতে গদা দেখায়, ঠিক আছে, মহাভারতে ওই যে গদা দিয়ে মারে, একজন আরেকজনকে মারে গদা দিয়ে। আচ্ছা, তাহলে আর্কিগোনিয়ামটা হচ্ছে ফ্লাস্ক আকৃতি, আর অ্যান্থেরিডিয়ামটা হচ্ছে কি? আর্কিগোনিয়ামটা ফ্লাস্ক আকৃতি, অ্যান্থেরিডিয়ামটা বিভিন্ন আকৃতির হয়, গোলাকার, নাশপাতি আকার, বেলন আকার,
গদাকার, ওটা আমাদের দরকার নাই, জাস্ট আমাদের আর্কিগোনিয়ামের শেপটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপর যৌন জনন হচ্ছে উগামাস প্রকৃতি, ঠিক আছে। উগামাস প্রকৃতির মানে কি? যৌন জনন উগামাস প্রকৃতির। উগেমাস মানে কি? উগেমাস মানে হচ্ছে এদের ডিম্বাণুটা কি থাকবে? ডিম্বাণুটা নিশ্চল থাকবে, ঠিক আছে। ডিম্বাণুটা কি থাকবে? ডিম্বাণুটা হচ্ছে নিশ্চল থাকবে, ঠিক আছে। বড় নিশ্চল ডিম্বাণু, এর সাথে হচ্ছে তোমার শুক্রাণুটা কি হবে? সচল থাকবে। শুক্রাণুটা সচল থাকবে, এরা হচ্ছে তোমার সাঁতার কেটে এসে একে নিষেধ করবে। তাহলে খেয়াল করো, তাহলে বড় এবং হচ্ছে নিশ্চল ডিম্বাণু, বড় এবং হচ্ছে নিশ্চল ডিম্বাণু, বড় এবং হচ্ছে নিশ্চল ডিম্বাণু আর সচল শুক্রাণু, ঠিক আছে। সচল শুক্রাণু, এদের মিলনের ফলে, যৌন জননের ফলে তোমার যে তোমার হচ্ছে এটা তৈরি হচ্ছে, যে যৌন জননটা হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে উগেমাস। এবং শুক্রাণুটা কি হবে? দ্বি ফ্লাজেলা বিশিষ্ট হবে, মানে দুইটা ফ্লাজেলা থাকবে। এদের যে শুক্রাণু, এখানে দুইটা ফ্লাজেলা থাকবে। শুক্রাণুটা কি থাকবে? দুইটা ফ্লাজেলা থাকবে। শুক্রাণুতে কয়টা ফ্লাজেলা থাকবে? দুইটা ফ্লাজেলা থাকবে। আমি বলছি প্রথমে যে এদের নিষেকের জন্য জলীয় মাধ্যমের প্রয়োজন হয়, ঠিক আছে। নিষেকের জন্য কি দরকার হয়? জলীয় মাধ্যম দরকার হয়, ঠিক আছে, এটা পড়বা। আর স্পোর একই আকৃতি বিশিষ্ট হবে, হচ্ছে হোমোস্পোরাস, মানে যে স্পোর গুলা তৈরি হবে, এটা মেনলি গ্যামেটোফাইটিক উদ্ভিদ, মানে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হচ্ছে। বাট শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হওয়া ছাড়াও এদের ভিতরে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয়ে পরবর্তীতে কিন্তু স্পোরোফাইটিক দশাও আসে, এটা আমরা একটু পরে দেখবো। তাহলে সেখানে যে স্পোর গুলা তৈরি হয়, যে রেণুগুলা তৈরি হয়, ঠিক আছে, যে রেণুগুলা তৈরি হয়, ঠিক আছে, সেই রেণুগুলা তৈরি হয়, সেগুলো কিন্তু একই আকার আকৃতি বিশিষ্ট, একই আকার আকৃতি বিশিষ্ট, একে বলা হয় হচ্ছে হোমোস্পোরাস। আর এদের গ্যামেটোফাইট দশাটা প্রধান, মানে হচ্ছে এদের জীবনচক্রে ম্যাক্সিমাম দশাটাই হচ্ছে গ্যামেটোফাইট থাকে। মানে গ্যামেটোফাইট মানে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু অবস্থায় ম্যাক্সিমাম টাইম পার করে, আর স্পোরোফাইট দশাটা হচ্ছে কম কম টাইম থাকে, ঠিক আছে, কম টাইম থাকে স্পোরোফাইট দশাটা। আচ্ছা, ওকে। তারপর স্পোর অঙ্কুরিত হয়ে সরাসরি থ্যালাস গঠন করে বা প্রোটোনেমা উৎপন্ন করে, ঠিক আছে। তাহলে থ্যালাস গঠন বা প্রোটোনেমা গঠন, এই জিনিসটা কি? থ্যালাস গঠন বা প্রোটোনেমা গঠন জিনিসটা কি? এটা হচ্ছে নর্মালি তুমি বাইরে থেকে দেখে বুঝবা না এদের মূল কোনটা, কাণ্ড কোনটা, বা হচ্ছে পাতা কোনটা। মূল কোনটা বা হচ্ছে কাণ্ড কোনটা বা হচ্ছে পাতা কোনটা, এটা তুমি বাইরে থেকে দেখে আসলে বুঝতে পারবে না। এই জন্য থ্যালাস গঠন বা হচ্ছে প্রোটোনেমা। আচ্ছা, এবার দেখো এই যে ব্রায়োফাইটা বিভাগটা আছে, ব্রায়োফাইটা বিভাগের উদ্ভিদ সমূহকে তিনটা শ্রেণীতে ভাগ করছে, তিনটা ক্লাসে ভাগ করছে। একটা হচ্ছে হ্যাপাটিকি, একটা হচ্ছে অ্যান্থোসিরোটি, একটা হচ্ছে মাসাই। এটা তুমি হ্যাম দিয়ে মনে রাখবা, হ্যাম, HAM বা হচ্ছে হ্যাম দিয়ে মনে রাখবা, ঠিক আছে। হ্যাম, হ্যাপাটিকি, অ্যান্থোসিরোটি, তারপর হচ্ছে মাসাই। এটা হচ্ছে হ্যাপাটিকি, এতে হচ্ছে অ্যান্থোসিরোটি, তারপর হচ্ছে মাসাই। এভাবে মনে রাখতে পারো। ওই যে আমরা অ্যান্থনির কথা বলছি, তাহলে অ্যান্থনির মাসি, ঠিক আছে, অ্যান্থনির মাসি, ঠিক আছে। অ্যান্থনির মাসির নাম কি? অ্যান্থনির মাসির নাম হচ্ছে হ্যাপি। অ্যান্থনির মাসির নাম হচ্ছে হ্যাপি। একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ আমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে, হ্যাঁ, এই জন্য আমরা তাড়াতাড়ি যাচ্ছি। ওকে, তাহলে অ্যান্থনির মাসির নাম হচ্ছে হ্যাপি। তাহলে অ্যান্থনি, এটা হচ্ছে অ্যান্থোসিরোটি, ঠিক আছে। মাসি, এটা তো হচ্ছে মাসাই। আর হ্যাপিতে হচ্ছে আমাদের হ্যাপাটিকি, হ্যাপিতে হচ্ছে হ্যাপাটিকি। তাহলে হ্যাপাটিকি, অ্যান্থোসিরোটি, তারপর হচ্ছে মাসাই। আর ব্রায়োফাইটের আদি বৈশিষ্ট্য, উন্নত বৈশিষ্ট্য জিনিসটা খেয়াল করো। আদি বৈশিষ্ট্য মানে হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো শৈবাল এবং ছত্রাকের সাথে মিল থাকবে, কারণ শৈবাল এবং ছত্রাক থেকে পরবর্তীতে উচ্চতর দশা হচ্ছে ব্রায়োফাইটা, তার থেকে উচ্চতর হচ্ছে আমাদের টেরিডোফাইটা। তাহলে খেয়াল করো, হ্যাপ্লয়েড যেগুলো সাধারণ ঘটনা, থ্যালোয়েড সত্যিকার মূলকাণ্ড পাতা নাই, ভাস্কুলার টিস্যু নাই, হোমোস্পোরাস, এগুলো সব হচ্ছে আদি বৈশিষ্ট্য। নর্মালি একটা নিচু শ্রেণীর উদ্ভিদে এগুলো থাকে। বাট উন্নত বৈশিষ্ট্য কি কি? উন্নত বৈশিষ্ট্য কি কি, এগুলো তোমাকে একটু পড়তে হবে। যেগুলো হচ্ছে একটা কঠিন নাম, দেখো কঠিন নাম, যে ক্যাপসুলে অবস্থিত কোলোমেলা, স্টোমাটা যুক্ত এপিডার্মিস, ক্যাপসুলের গোড়ায় ভাজক টিস্যুর অবস্থান, এগুলো হচ্ছে উন্নত বৈশিষ্ট্য। তাহলে এইভাবে প্রশ্ন আসবে, নিচের কোনটা ব্রায়োফাইটের উন্নত বৈশিষ্ট্য নয়, নিচের কোনটা ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য, এভাবে আসবে। এখন কথা হচ্ছে ভাই, এখানে কোলোমেলা জিনিসটা কি? কোলোমেলা জিনিসটা কি? কোলোমেলা কথাটা আসছে হচ্ছে কলাম থেকে, ঠিক আছে। কোলোমেলা কথাটা আসছে হচ্ছে কলাম থেকে। ব্রায়োফাইট যে নর্মালি তোমার কলামের মতো এরকম একটা স্ট্রাকচার থাকে, ঠিক আছে, এরকম একটা স্ট্রাকচার থাকে, যার চারদিকে এভাবে তোমার স্পোর থাকে, এর চারদিকে এভাবে কি থাকে? এভাবে স্পোর থাকে, এর চারদিকে এভাবে কি থাকে? স্পোর থাকে। এরকম কলামের মতো স্ট্রাকচার থাকে, যার উপরে এদিকে কি থাকে? স্পোর থাকে, ঠিক আছে। এই স্ট্রাকচারটাকে বলা হয় হচ্ছে কোলোমেলা। এই স্ট্রাকচারকে কি বলা হয়? কোলোমেলা। কলামের মতো স্ট্রাকচার, যার উপরে চারদিকে কি থাকে? স্পোর থাকে, এটাকে বলা হয় কোলোমেলা। হচ্ছে পত্ররন্ধ্র, এপিডার্মিস হচ্ছে বাইরের কাভারিং। তাহলে ব্রায়োফাইটদের বাইরের কাভারিং এ তোমার কি কটা বা হচ্ছে পত্ররন্ধ্র থাকবে। আচ্ছা, আর ক্যাপসুল হচ্ছে এমন একটা স্ট্রাকচার, ব্রায়োফাইটের ক্ষেত্রে এমন একটা স্ট্রাকচার যেটা তোমার হচ্ছে স্পোর তৈরিতে হেল্প করবে, ঠিক আছে। ক্যাপসুল হচ্ছে এমন একটা স্ট্রাকচার
ব্রায়োফাইটদের ক্ষেত্রে ক্যাপসুল হচ্ছে এমন একটা স্ট্রাকচার যেটা তোমাদের কিসে হেল্প করবে, নর্মালি স্পোর তৈরিতে হেল্প করবে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি যাচ্ছি, একটু মনোযোগ দাও। হ্যাঁ, তাড়াতাড়ি যাচ্ছি, একটু মনোযোগ দাও। আচ্ছা, ওকে। তাহলে ব্রায়োফাইটা কেন উভচর উদ্ভিদ আমি তোমাকে বলছি যে এদের নিষেক ঘটার জন্য, নিষেক ক্রিয়া সম্পন্ন করার জন্য পানির দরকার হয়, এজন্য ব্রায়োফাইটা হচ্ছে উভচর উদ্ভিদ। ঠিক আছে, এজন্য ব্রায়োফাইটা হচ্ছে উভচর উদ্ভিদ। ঠিক আছে, তাহলে এখানে উন্নত বৈশিষ্ট্য কি কি পূর্বা? তাহলে ক্যাপসিউলে অবস্থিত হচ্ছে কোলোমেলা কলামেলা স্ট্রাকচার, যার উপরে চারদিকে তোমার কি থাকবে, স্পোর থাকবে। আর ক্যাপসুল হচ্ছে এমন একটা স্ট্রাকচার ব্রায়োফাইটটা যেটার মাধ্যমে বা যেটা দ্বারা হচ্ছে তোমার নর্মালি স্পোর উৎপাদনে হেল্প করা হয় মানে ব্রায়োফাইটদের ক্ষেত্রে। আচ্ছা, আর স্টোমাটা যুক্ত এপিডার্মিস থাকবে। এপিডার্মিসে কি থাকবে? স্টোমাটা বা হচ্ছে পত্ররন্ধ্র থাকবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ব্রায়োফাইটা, এগুলো দেখারও দরকার নাই, এগুলো থেকে জীবনে প্রশ্ন আসবে না। ঠিক আছে, এগুলো দেখার দরকার নাই, আমি তোমাকে পরে দেখাবো এগুলো, এগুলো আমার দরকার নেই। এবার রিক্সিয়া। ঠিক আছে, রিক্সিয়া। তাহলে রিক্সিয়া কয়টা প্রজাতি নিয়ে গঠিত? রিক্সিয়া হচ্ছে 200টা প্রজাতি নিয়ে গঠিত। এটা মনে রাখবা যে রিক্সিয়া এটা, হ্যাঁ এখন কি শোনা যাচ্ছে? এখন তো শোনা যাওয়ার কথা। রিক্সিয়া, রিক্সিয়া এটা 200টা প্রজাতি নিয়ে গঠিত। রিক্সিয়া এটা কতটা প্রজাতি নিয়ে গঠিত? 200টা প্রজাতি নিয়ে গঠিত। হ্যাঁ, দেখো এর ভিতরে একটা মাত্র বাসমান হয়, একটা বাসমান জলজ, ঠিক আছে, পানিতে বাসে, একটা হচ্ছে পানিতে বাসে। এটা হচ্ছে ফ্লুইটান্স। দেখো ফ্লুইড, পানিতে ভাসে, ফ্লুইটান্স, ফ্লুইড করে, পানিতে ভাসে, এটা হচ্ছে রিক্সিয়া ফ্লুইটান্স। ঠিক আছে, রিক্সিয়া ফ্লুইটান্স। দেখো হ্যাপাটিকি, হ্যাপাটিকি কথাটার মানে কি? হ্যাপাটিক কথাটা তুমি যেখানে দেখবা তার সেখানে বুঝে নিবা যে এটা লিভারের কথা বলতেছে। হ্যাপাটিকি কথাটার মানে হচ্ছে এখানে আসলে লিভারের কথা বলতেছে। হ্যাঁ, হ্যাপাটিকি কথাটার মানে হচ্ছে এটা আসলে কিসের কথা বলতেছে? লিভারের কথা বলতেছে। হ্যাপাটিকি কথাটার মানে হচ্ছে এটা আসলে কিসের কথা বলতেছে? লিভারের কথা বলতেছে, লিভারের কথা বলতেছে। হ্যাঁ, লিভারের কথা বলতেছে। তাহলে হ্যাপাটিক শ্রেণীর ব্রায়োফাইটদেরকে বলা হয় হচ্ছে লিভার ওয়ার্ড। ঠিক আছে, যেহেতু হ্যাপাটিক, হ্যাপাটিক কথাটা মানে হচ্ছে লিভার, তাহলে হ্যাপাটিক শ্রেণীর ব্রায়োফাইটদেরকে বলা হয় হচ্ছে লিভার ওয়ার্ড। কারণ এদের থ্যালাসের আকৃতি মানুষের লিভার বা হচ্ছে যকৃতের সাথে কিছুটা মিল থাকে। ঠিক আছে, এদের থ্যালাসের আকৃতি মানুষের লিভার বা হচ্ছে যকৃতের সাথে কিছুটা মিল থাকে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে লিভার ওয়ার্ড। ঠিক আছে, লিভার ওয়ার্ড। আসো, আর বাংলাদেশ থেকে রিক্সার কয়টা প্রজাতি শনাক্ত করা হয়েছে? 45টা। একটু পূর্বা যে বাংলাদেশ থেকে রিক্সার কয়টা প্রজাতি শনাক্ত করা হয়েছে? বাংলাদেশ থেকে রিক্সার তোমার হচ্ছে 45টা প্রজাতি শনাক্ত করা হয়েছে। 45টা প্রজাতি শনাক্ত করা হয়েছে। নামগুলো খেয়াল করো, নামগুলো তুমি দেখে বুঝবা যেগুলো বাংলাদেশি। দেখো বেঙ্গালেন্সিস, বেঙ্গালেন্সিস মানে কি? এটা হচ্ছে বাংলাদেশি। বেঙ্গালেন্সিস বেঙ্গল থেকে আলাদা করা হয়েছে। ঢাকেন্সিস ঢাকা থেকে আলাদা করা হয়েছে। চিটাগংয়েন্সিস চিটাগং থেকে আলাদা করা হয়েছে। গ্যাঙ্গেস্টিকা মানে গঙ্গা বা হচ্ছে পদ্মা নদী, গঙ্গা বা হচ্ছে হ্যাঁ, গঙ্গা বা হচ্ছে পদ্মা নদীর এ পাশ থেকে আলাদা করা হয়েছে। আর এটা মনে রাখবা, এটা হচ্ছে পার্সোনায়, এটা একটু মনে রাখবা, এটা হচ্ছে পার্সোনায়। তাহলে বাংলাদেশ থেকে রিক্সার কয়টা প্রজাতি শনাক্ত করা হয়েছে একটু দেখবা যে বাংলাদেশ থেকে রিক্সার 45টা প্রজাতি শনাক্ত করা হয়েছে। নামগুলো সবই বাংলাদেশি, শুধুমাত্র একটা নাম তোমাকে আলাদা করে পড়তে হবে, এটা হচ্ছে পার্সোনায়, পার্সোনায়। ওকে, আর আমি ক্লাসে যা পড়াবো অতটুকুই তোমার পড়তে হবে, এর বাইরে কিছু পড়ার দরকার নাই। যেহেতু শর্টের বাইরের চ্যাপ্টার, তোমার এর বাইরে কোনো কিছুই দরকার নাই, আমি ক্লাসে যা পড়াবো এতটুকু পড়লে হবে। আচ্ছা, তারপরে আসো। তাহলে এই জিনিসগুলো আমি তোমাকে বলছি রিক্সার বৈশিষ্ট্য। দেখো আমি তোমাকে একটু আগে যে ব্রায়োফাইটের বৈশিষ্ট্যগুলো বলছি, যেহেতু ব্রায়োফাইটের ভিতরে রিক্সিয়া পড়ে, তাহলে রিক্সার ক্ষেত্রেও এটা সেম। ঠিক আছে, রিক্সার ক্ষেত্রেও এটা সেম। তাহলে ব্রায়োফাইটের যে বৈশিষ্ট্যগুলো আছে রিক্সার ক্ষেত্রে প্রায় সেম বৈশিষ্ট্য থাকবে। যেমন দেখো গ্যামেটোফাইটিক, হ্যালোয়েড, মূল কাণ্ড এবং পাতা বিভক্ত নয়। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার হচ্ছে এককোষী মসৃণ এবং অমসৃণ রাইজয়েড বা হচ্ছে স্কেল থাকবে। এখানে দ্যাগ্র শাখা বলে একটা কথা বলছে, এটা তোমাকে একটু পরে বুঝাবো আমি। এখানে দ্যাগ্র শাখাটা বলতে আসলে কি বুঝাইছে, ঠিক আছে, এটা আমি তোমাকে একটু পরে বুঝাবো। আচ্ছা, আর পুংজননাঙ্গ অ্যান্থেরিডিয়াম, আর স্ত্রীজননাঙ্গ হচ্ছে আর্কেগুনিয়াম, যেটা তোমাকে আমি বলছি একটু পরে, একটু আগে বলছি এটা। আচ্ছা, এখন খেয়াল করো এই জায়গায় এই ফিগারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই ফিগারটা না, ফুল বই রিডিং করার দরকার নেই, আমি যতটুকু পড়াচ্ছি এতটুকুই পড়ো, আমি যেগুলো দাগায় দিচ্ছি বা পড়তে বলতেছি জাস্ট এতটুকুই পড়ো। বুঝতে পারছো মৃধা? দেখো এখানে এটা হচ্ছে সেন্টার, ঠিক আছে, রিক্সার ক্ষেত্রে এটা হচ্ছে রিক্সা, রিক্সা এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে কেন্দ্র। ওকে, এটা হচ্ছে কেন্দ্র। এখান থেকে চিন্তা করো, বইতে একটু খেয়াল করো, এখান থেকে এরকম শাখা বের হয়েছে, এরকম শাখা বের হয়েছে।
কেন্দ্র থেকে এরকম কি বের হয়েছে, শাখা বের হয়েছে। ঠিক আছে, শাখা বের হয়েছে, খেয়াল করো। তাহলে প্রত্যেকটা শাখা, ঠিক আছে, প্রত্যেকটা শাখা, খেয়াল করো, প্রত্যেকটা শাখা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখানে একটা খাঁজ তৈরি হয়েছে। সবার প্রথমে এই জায়গায় একটা খাঁজ তৈরি হয়েছে, এখানে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই জায়গায় একটা খাঁজ তৈরি হয়েছে, এই জায়গায় একটা খাঁজ তৈরি হয়েছে। ঠিক আছে, এই জায়গায় একটা খাঁজ তৈরি হয়েছে। থ্যালাস মানে কি? থ্যালাস মানে হচ্ছে এমন একটা স্ট্রাকচার যেটা তুমি বাইরে থেকে দেখে বুঝবা না যে এখানে মূল, কাণ্ড, পাতা কোথায়। ঠিক আছে, যেটা দেখে তুমি মূল, কাণ্ড বা পাতা আলাদা করতে পারবে না, এরকম একটা স্ট্রাকচার হচ্ছে থ্যালাস। তাহলে এটা দেখো থ্যালাস, যে রিক্সা, এটাকে দেখে তুমি বুঝতে পারতেছো না যে এখানে মূল কই, কাণ্ড কই, পাতা কই। মূলত মসের সম্পূর্ণ দেহটা, মসের সম্পূর্ণ দেহটাকেই এক নামে হচ্ছে থ্যালাস ডাকা হয়। রিক্সা একটা মস, এর সম্পূর্ণ দেহটাকে এক নামে আমরা কি ডাকবো? থ্যালাস ডাকবো। ওকে, তাহলে দেখো, তাহলে প্রথমে একটা শাখা তৈরি হয়েছে, প্রথমে একটা খাঁজ তৈরি হয়েছে, প্রথমে একটা খাঁজ তৈরি হয়েছে, এটাকে বলা হয় হচ্ছে অগ্রস্থ খাঁজ। ঠিক আছে, যে কোনো একটা শাখা গেল, তো প্রথম যে খাঁজটা তৈরি হয়েছে এটা হচ্ছে অগ্রস্থ খাঁজ, অগ্রস্থ খাঁজ। পরবর্তীতে খেয়াল করো, শাখাটা যাচ্ছে যাচ্ছে, অগ্রস্থ খাঁজ তৈরি হওয়ার পর এই জায়গায় বড় একটা খাঁজ তৈরি হয়েছে, বড় একটা খাঁজ, দেখছো এই জায়গায় বড় একটা খাঁজ তৈরি হয়ে এই একটা শাখা দুইটা শাখা ভাগ হয়ে গেছে। এই একটা শাখা প্রথমে যাচ্ছিল, পরে বড় একটা খাঁজ তৈরি হয়ে এখানে দুইটা শাখা তৈরি করছে। ঠিক আছে, দুইটা শাখা তৈরি করছে, যেটাকে আমরা বলি হচ্ছে ব্যাঘ্র শাখা, যেটাকে আমরা বলি হচ্ছে ব্যাঘ্র শাখা। তাহলে প্রথমে যাচ্ছে একটা নর্মাল একটা খাঁজ তৈরি হয়, যেটা হচ্ছে অগ্রস্থ খাঁজ, এবং পরবর্তীতে বড় একটা খাঁজ তৈরি হয়েছে, বড় একটা খাঁজ তৈরি হয়েছে, বড় একটা খাঁজ তৈরি হয়ে দুইটা শাখায় পরিণত হয়েছে, যেটাকে বলা হয় হচ্ছে ব্যাঘ্র শাখা, ব্যাঘ্র শাখা। আর খেয়াল করো, এদের মাঝখানে একটা শিরা চলে গেছে, এদের মাঝখানে এই যে এরকম শিরা চলে গেছে, এদের মাঝখানে একটা শিরা চলে গেছে, যেটাকে বলা হচ্ছে মধ্যশিরা। মাঝখানে একটা শিরা চলে গেছে, এটাকে বলা হয় হচ্ছে মধ্যশিরা, মধ্যশিরা। তাহলে রিক্সার সম্পূর্ণ দেহ, এটাকে আমরা বলতেছি হচ্ছে থ্যালাস, সম্পূর্ণ দেহ, এটাকে আমরা বলতেছি হচ্ছে থ্যালাস। দেন একটা শাখা গিয়ে প্রথমে একটা ছোট একটা খাঁজ তৈরি করছে, যেটাকে আমরা বলি হচ্ছে অগ্রস্থ খাঁজ, অগ্রস্থ খাঁজ। পরবর্তীতে যাচ্ছে যাচ্ছে বড় একটা খাঁজ তৈরি করছে, বড় একটা খাঁজ তৈরি করে এই মাথাটা দুইটা শাখায় বিভক্ত হয়েছে, এখানে একটা শাখা, এখানে একটা শাখা, যেটাকে আমরা বলি হচ্ছে ব্যাঘ্র শাখা। ঠিক আছে, ব্যাঘ্র শাখা, ব্যাঘ্র শাখা, ব্রাঞ্চিং ডিকোটোমাস। ব্যাঘ্র শাখার ইংলিশ হচ্ছে ব্রাঞ্চিং ডিকোটোমাস। এটা লাগবে না, তাই একটু লেখেন, বলে দিলাম আর কি, ব্রাঞ্চিং ডিকোটোমাস। এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে ব্রাঞ্চিং ডিকোটোমাস। একটা বড় ভিতরে একটা বড় খাঁজ তৈরি করে দুটো শাখা বিভক্ত হয়েছে, আর আছে এদের মধ্যশিরা, আর আছে এদের মধ্যশিরা। তাহলে থ্যালাস দীর্ঘ ব্যাঘ্র শাখা বিশিষ্ট। ঠিক আছে, ব্যাঘ্র শাখা বিশিষ্ট। দেখো খেয়াল করো, এই জিনিসটা দেখতে এভাবে তারা মাটিতে পড়ে থাকে, এই জিনিসটা দেখতে হচ্ছে গোলাপের পাপড়ির মতো লাগতেছে, গোলাপের পাপড়ির মতো লাগতেছে। ঠিক আছে, এই থ্যালাসটাকে দেখতে গোলাপের পাপড়ির মতো লাগতেছে, এজন্য এটাকে বলা হয় হচ্ছে রোজেট। এজন্য এটাকে বলা হয় কি? এজন্য এটাকে বলা হয় হচ্ছে রোজেট। ঠিক আছে, এজন্য এটাকে কি বলা হয়? রোজেট বলা হয়, রোজেট বলা হয়। ঠিক আছে, আর ব্রায়োফাইটদের ক্ষেত্রে আমি তোমাকে বলছি, যখন মূলের পরিবর্তে এরকম একটা স্ট্রাকচার থাকে, ঠিক আছে, মূলের পরিবর্তে এরকম একটা স্ট্রাকচার থাকে, এই স্ট্রাকচারটা যখন এক কোষী, একটা মাত্র কোষ দিয়ে তৈরি হয় স্ট্রাকচারটা, তখন তাকে বলা হয় হচ্ছে রাইজয়েড, তখন তাকে বলা হয় হচ্ছে রাইজয়েড। আর যখন এখানে অনেকগুলা কোষ থাকে, বহুকোষী হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে স্কেল, তখন এটাকে বলা হয় হচ্ছে স্কেল। তাহলে নর্মালি যখন একটা মাত্র কোষ দিয়ে তৈরি হয় এই মূলের পার্টটা, তখন সেটাকে আমরা বলি হচ্ছে রাইজয়েড। আর যখন অনেকগুলা কোষ থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে স্কেল, তখন এটাকে আমরা বলি হচ্ছে স্কেল। এবার দেখো এই স্ট্রাকচারটা আবার একটু বলি, সেন্টার, এটা হচ্ছে সেন্টার বা হচ্ছে কেন্দ্র, এখান থেকে শাখা বের হয়েছে, শাখা বের হয়ে প্রথমে ছোট একটা খাঁজ তৈরি করছে, এটা হচ্ছে অগ্রস্থ খাঁজ, অগ্রস্থ খাঁজ। পরে বড় একটা খাঁজ তৈরি করে দুইটা শাখায় পরিণত হয়েছে, এটাকে বলা হয় ব্যাঘ্র শাখা, ব্যাঘ্র শাখা। ঠিক আছে, আর মাঝখান থেকে শিরা চলে গেছে, যেটাকে বলা হয় হচ্ছে মধ্যশিরা, আর এটা হচ্ছে থ্যালাস। সম্পূর্ণ স্ট্রাকচারটাকে আমরা বলতেছি হচ্ছে থ্যালাস, কারণ এদের মূল কাণ্ড বা পাতা কোনটা এটা আমরা ইজিলি বুঝতে পারতেছি না। দেন এই রিক্সাটাকে নিয়ে যখন আমরা কাটবো, ধরো মাঝখান দিয়ে কেটে দিলাম, রিক্সা মাঝখান দিয়ে কেটে দিলাম, মাঝখান দিয়ে কেটে যখন আমরা অনুবীক্ষণ যন্ত্র নিচে দেখবো, যখন আমরা অনুবীক্ষণ যন্ত্র নিচে দেখবো তখন কিরকম দেখতে পাবো? ঠিক আছে, তখন এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো, অনুবীক্ষণ যন্ত্রের নিচে এরকম একটা স্ট্রাকচার আমরা দেখতে পাবো। এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। ঠিক আছে, এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করবো, অভ্যন্তরীণ গঠন। ঠিক আছে, অভ্যন্তরীণ গঠন। দেখো এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি। ঠিক আছে, তিনটা ভাগে ভাগ করি। ধরো এটা হচ্ছে একটা ডিমার্কেশন পয়েন্ট, এটা হচ্ছে একটা ডিমার্কেশন পয়েন্ট। ঠিক আছে, এই উপরের দিকের অংশটা, উপরের দিকে এই জায়গা, এই জায়গার উপরের দিকে, এই যে এই দাগটার উপরে
যত স্ট্রাকচার, দাগটার উপরে যত স্ট্রাকচার আছে এটাকে বলা হয় হচ্ছে ফটোসিনথেটিক অঞ্চল। ফটোসিনথেটিক অঞ্চল তার মানে এটা হচ্ছে সবুজ, এই অংশটাতে কি হবে তোমার সালোক সংশ্লেষণ হবে। এটা হচ্ছে সবুজ এবং এই জায়গায় হচ্ছে হোমো মানে কি, হোমো মানে হচ্ছে একই রকম স্পোর, একই রকম স্পোর তৈরি হবে, এটা হচ্ছে হোমোস্পোরাস। তাহলে এই জায়গায় ফটোসিনথেসিস হবে, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় ফটোসিনথেটিক অঞ্চল। তারপরে নিচের পার্টটা, তারপরে আরেকটু নিচে এই পার্টটা, ঠিক আছে, এখানে কোনো ফটোসিনথেসিস হবে না। এই জায়গায় ফটোসিনথেসিস করে তুমি যে শর্করা তৈরি করছো সেটা তুমি নিচে এই জায়গায় জমা রাখবা, নিচে এই জায়গায় কি রাখবা, জমা রাখবা। এই জন্য এটাকে বলা হয় সঞ্চয়ী অঞ্চল, কারণ এই জায়গায় তুমি সঞ্চয় করে রাখতেছো। তাহলে প্যারেনকাইমা যেখানে থাকে সেখানে তুমি সঞ্চয় করে রাখো, তাহলে এটা হচ্ছে সঞ্চয়ী অঞ্চল বা হচ্ছে প্যারেনকাইমা, সঞ্চয়ী অঞ্চল বা হচ্ছে প্যারেনকাইমা। আর নিচের দিকে, ঠিক আছে, নিচের দিকে তোমার এককোষী কিছু স্ট্রাকচার বের হয়, এককোষী মূলের মতো স্ট্রাকচার বের হয়, এককোষী মূল, এটাকে বলে রাইজয়েড। এককোষী তার মানে হচ্ছে এটা হচ্ছে রাইজয়েড। আর যখন অনেকগুলা কোষ থাকবে তখন সেটাকে বলি আমরা স্কেল। এককোষী তখন সেটাকে বলা হচ্ছে রাইজয়েড, আর বহুকোষী তখন সেটাকে বলা হয় স্কেল। আর রাইজয়েডটা মসৃণ হতে পারে, অমসৃণ হতে পারে, মসৃণ হতে পারে বা এদের গায়ে হচ্ছে দাগ কাটা থাকতে পারে, অমসৃণ থাকতে পারে। তাহলে এককোষী স্ট্রাকচার যেটাকে বলে রাইজয়েড, আর বহুকোষী স্ট্রাকচার যেটাকে বলা হচ্ছে স্কেল, ঠিক আছে। এটা হচ্ছে নিম্নতক। এই স্কেল রাইজয়েড, মসৃণ রাইজয়েড বা অমসৃণ রাইজয়েড, এটাকে বলা হয় হচ্ছে নিম্নতক, এই পার্থক্যকে বলা হয় নিম্নতক। তাহলে আমরা রিক্সাকে মাঝখান দিয়ে কেটে যখন অণুবীক্ষণ যন্ত্র নিচে আমরা দেখবো তখন তিনটা অঞ্চল পাবো। উপরের দিকে ফটোসিনথেটিক অঞ্চল, ফটোসিনথেটিক অঞ্চল, মাঝখানে সঞ্চয়ী অঞ্চল প্যারেনকাইমা, ঠিক আছে, আর নিচের দিকে নিম্নতক, সেখানে রাইজয়েড থাকবে। রাইজয়েডটা হচ্ছে এককোষী, এটা মসৃণ হতে পারে, অমসৃণ হতে পারে। আর এটা থাকবে হচ্ছে স্কেল, এটা হচ্ছে বহুকোষী। স্কেল এটা হচ্ছে বহুকোষী, স্কেল বা হচ্ছে বহুকোষী। হ্যাঁ, আচ্ছা, তাহলে খেয়াল করো, তাহলে সবার উপরে কোনটা আছে, সবার উপরে হচ্ছে ফটোসিনথেটিক অঞ্চল, তারপরে হচ্ছে আমাদের সঞ্চয় অঞ্চল এবং তার নিচে হচ্ছে আমাদের নিম্নতক। তাহলে ফটোসিনথেসিস অঞ্চল এই জায়গায় তোমার কি হবে, ফটোসিনথেসিস অঞ্চলে তোমার হচ্ছে এখানে সালোক সংশ্লেষণ হবে, ঠিক আছে, সালোক সংশ্লেষণ হবে। তাহলে এখানে কিছু খাড়া কোষ থাকবে, দেখো এই যে তুমি দেখতে পাচ্ছ, এই যে কোষগুলা, এই জায়গা, ঠিক আছে, এদেরকে বলা হয় হচ্ছে আত্তীকরণ সূত্র। এই যে আত্তীকরণ সূত্র, আত্তীকরণ সূত্র বা হচ্ছে এসিমিলিটারি ফিলামেন্ট। তাহলে এই জায়গায় তোমার হচ্ছে সালোক সংশ্লেষণ হবে, সালোক সংশ্লেষণ হবে, ঠিক আছে, কারণ এখানে ক্লোরোপ্লাস্ট যুক্ত। তাহলে এই জায়গায় তোমার কি হবে, সালোক সংশ্লেষণ হবে, সালোক সংশ্লেষণ হবে। আর এদের ভিতরে কিছু ফাঁকা জায়গা থাকে, হ্যাঁ, এদের ভিতরে কিছু ফাঁকা দেখা, এই যে আত্তীকরণ সূত্র, আত্তীকরণ সূত্র, আত্তীকরণ সূত্র, এদের মাঝখানে ফাঁকা যায়, যে ফাঁকা স্পেস, এই যে ফাঁকা স্পেস, ফাঁকা স্পেস, ঠিক আছে, এদেরকে বলা হচ্ছে বায়ু প্রকোষ্ঠ, ঠিক আছে। আত্তীকরণ সূত্র, এদের ভিতরে একটা বায়ুপূর্ণ স্থান থাকে যেটাকে বলা হচ্ছে বায়ু প্রকোষ্ঠ, ঠিক আছে, বায়ু প্রকোষ্ঠ। দেন বায়ু প্রকোষ্ঠ গুলা বাহিরে, এগুলো তো বায়ু প্রকোষ্ঠ, তাই না। আত্তীকরণ সূত্র মাঝে মাঝে বায়ু প্রকোষ্ঠ বাইরে উন্মুক্ত হচ্ছে, এই জায়গায় বাইরে উন্মুক্ত হচ্ছে, এটাকে বলা হচ্ছে বায়ুরন্ধ্র, বায়ুরন্ধ্র বা হচ্ছে এয়ারপোর্ট, বায়ুরন্ধ্র বা হচ্ছে এয়ারপোর্ট, এয়ারপোর্ট, ঠিক আছে, এয়ারপোর্ট। আর সবার উপরে কিছু কোষ থাকে, সবার উপরে কোষ থাকে, যেমন এই কোষগুলা, মানে সবার উপরের দিকে কিছু কোষ থাকে, এই কোষগুলা, এগুলো তো নর্মালি তোমার ক্লোরোপ্লাস্ট থাকে না। সবার উপরের দিকে কিছু কোষ থাকে, এই যে সবার উপরের দিকে কিছু কোষ থাকে, এগুলো নর্মালি তোমার কি থাকে না, ক্লোরোপ্লাস্ট থাকে না। উপরের দিকে কিছু কোষ থাকে, এগুলো তো নর্মালি কি থাকে না, ক্লোরোপ্লাস্ট থাকে না, এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট বিহীন, ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট বিহীন, ক্লোরোপ্লাস্ট বিহীন, ঠিক আছে। আচ্ছা, তারপর চলো, আর এই জায়গায় তোমার নিচের দিকে, ঠিক আছে, নিচের সঞ্চয়ী অঞ্চল, নিচের দিকে সঞ্চয়ী অঞ্চল, ঠিক আছে, এখানে তোমার কি থাকে, প্যারেনকাইমা থাকে, ঠিক আছে, প্যারেনকাইমা থাকে, এবং এটা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক বিবর্তিত। এখানে তোমার দেখো কোষের ভিতরে ফাঁকা জায়গা আছে, তাই না, কোষের ভিতরে ফাঁকা জায়গা আছে, বায়ুরন্ধ্র আছে, কোষের ভিতরে ফাঁকা জায়গা আছে, বা হচ্ছে তোমার হচ্ছে বায়ুরন্ধ্র আছে, বা হচ্ছে বায়ু প্রকোষ্ঠ আছে। কিন্তু নিচের দিকে এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গায় কিন্তু কোনো বায়ু প্রকোষ্ঠ নাই, ঠিক আছে, এই জায়গায় তোমার শুধু খাবার সঞ্চয় থাকে, প্যারেনকাইমা, ঠিক আছে। স্কেল, স্কেলটাও সেম, তুমি চিন্তা করো, রাইজয়েড মসৃণ অমসৃণ, স্কেলটাও মেনলি অমসৃণ হতে পারে, স্কেলটা মেনলি অমসৃণ হয়, অনেকগুলো কোষ থাকে, এটা মেনলি অমসৃণ হয়, মসৃণ হতে পারে। তো স্কেলটা তুমি ধরে রাখতে পারো, মসৃণ হতে পারে, অমসৃণ হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর এই জায়গায় কি সঞ্চয় থাকবে, এখানে হচ্ছে তোমার শ্বেতসার কণার সঞ্চয় থাকবে, ঠিক আছে। এই জায়গায় কি সঞ্চয় থাকবে, এই জায়গায় প্রচুর শ্বেতসার কণা সঞ্চয় থাকবে, এই জায়গায় কি সঞ্চয় থাকবে, প্রচুর শ্বেতসার কণা সঞ্চয় থাকবে।
তাহলে এখানে আমি রিক্সার স্ট্রাকচার দেখাইছি, ঠিক আছে, এটাকে মাঝখান দিয়ে কেটে অনুবীক্ষণ যন্ত্র নিচে আমি যখন দেখছি তখন আমি এরকম স্ট্রাকচার পাইছি, ঠিক আছে। উপরের দিকে ফটোসিনথেটিক অঞ্চল, তার নিচে হচ্ছে তোমার সঞ্চয়ী অঞ্চল যেখানে শ্বেত সঞ্চয় থাকবে, নিচের দিকে নিম্নতক যেখানে এক কোষী থাকবে রাইজয়েড, মসৃণ বা অমসৃণ, বহুকোষী থাকবে হচ্ছে স্কেল, মসৃণ বা অমসৃণ। তাহলে এখানে তোমার উপরের দিকে ফটোসিনথেটিক, এখানে কিছু আত্তীকরণ সূত্র থাকবে, আত্তীকরণ সূত্রের ভিতরে তোমার ক্লোরোপ্লাস্টের ভিতরে সালোক সংশ্লেষণ হচ্ছে, এদের মাঝখানে কিছু জায়গা থাকবে যেটাকে বলে বায়ু প্রকোষ্ঠ, একটা প্রকোষ্ঠ খালি জায়গা এখানে বাতাস থাকবে, উপরে থেকে বায়ুরন্ধ্র যেটা দিয়ে বাইরে উন্মুক্ত হবে। আর এই আত্তীকরণ সূত্রের উপরের দিকে কিছু কোষ আছে যেগুলো হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট বিহীন, এটা উপরের দিকে সারি তৈরি করতেছে ক্লোরোপ্লাস্ট বিহীন, এটা আমাদের দরকার নাই, তেমন কাজ নাই এটা। নিম্নতকটা হচ্ছে কি মসৃণ বা হচ্ছে অমসৃণ, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা, আমাকে একটু বলো যে ভাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা। জাস্ট লেট মি নো কি বুঝছো কিনা। ওকে, এরপর আসো। তাহলে অঙ্গজ জনন জিনিসটা কি? অঙ্গজ জনন তুমি খেয়াল করো, এই জায়গায় রাইজোয়ের অগ্রভাগে, ঠিক আছে, বা হচ্ছে থ্যালাসে তোমার টিউবার তৈরি হতে পারে এবং সেই জায়গা থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হতে পারে। অঙ্গজ মানে কি? একটা অংশ, উদ্ভিদের একটা অংশ থেকে তোমার নতুন উদ্ভিদ তৈরি হয়েছে, ঠিক আছে। তোমার টিউবার, ঠিক আছে, থ্যালাসের উপরে টিউবার তৈরি হয়ে, টিউবার মানে ছোট একটা বৃদ্ধি তৈরি হয়ে সেখান থেকে নতুন উদ্ভিদ তৈরি হতে পারে, নতুন উদ্ভিদ তৈরি হতে পারে। বায়ুরন্ধ্র এবং হচ্ছে বায়ু প্রকোষ্ঠ। বায়ু প্রকোষ্ঠ কি? প্রকোষ্ঠ মানে হচ্ছে এই যে প্রকোষ্ঠ, যেগুলো হচ্ছে প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ মানে হচ্ছে একটা ঘর, একটা প্রকোষ্ঠ, একটা চেম্বার, আর এর উপর একটা ছিদ্র থাকে যেটা হচ্ছে বায়ুরন্ধ্র। রন্ধ্র মানে ছোট ছিদ্র, আর প্রকোষ্ঠ মানে বড় একটা রুম। এই যে এখানে বড় একটা রুম, দেখো এই জায়গায় বড় একটা রুম, এটা হচ্ছে বায়ু প্রকোষ্ঠ, আর উপর একটা ছোট ছিদ্র, এটাকে বলা হয় হচ্ছে বায়ুরন্ধ্র, ঠিক আছে, বায়ুরন্ধ্র। তাহলে অঙ্গজ মানে কি? যে কোনো একটা অংশ, দেখো রাইজের অগ্রভাগে একটা ক্ষুদ্র বৃদ্ধি হতে পারে যেটাকে বলা হচ্ছে গিমা, ঠিক আছে, গিমা। আর থ্যালাসের উপরে যে ক্ষুদ্র ক্ষুদ্র বৃদ্ধি থাকে যেটাকে বলা হয় টিউবার, সেখান থেকে নতুন উদ্ভিদ তৈরি হয়। আর জনজননটা খেয়াল করো, এদের পুং জননাঙ্গকে অ্যান্থেরিডিয়াম আমি বলছি, ইসি জননাঙ্গ হচ্ছে আর্কিগোনিয়াম, এটা আমি বলছি, ঠিক আছে, আর্কিগোনিয়াম বলছি। তাহলে এখানে তোমার এদের যে আর্কিগোনিয়াম সেখানে ডিম্বাণু তৈরি হবে, অ্যান্থেরিডিয়াম সেখানে শুক্রাণু তৈরি হবে, এদের মিলনের ফলে তোমার হচ্ছে পরবর্তীতে যেখানে জাইগোট তৈরি হয়ে নতুন তোমার হচ্ছে যৌনজননের মাধ্যমে নতুন তোমার স্পোর তৈরি হতে পারে, ঠিক আছে, স্পোর তৈরি হতে পারে। এবং যে স্পোর গুলা তৈরি হবে সেগুলা একই আকার আকৃতি বিশিষ্ট হবে, স্পোর গুলোর আকার আকৃতি প্রায় সেম থাকবে, ঠিক আছে, সেম থাকবে। স্কেল মসৃণ বা অমসৃণ যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। দেখো দুইটাই হতে পারে, মসৃণ বা অমসৃণ, না হলে অমসৃণটা বেশি হয়, অনেকগুলো কোর্স থাকে। আচ্ছা, তারপর এটা একটু পূর্বা যে পরিবেশ দূষণের সূচক হিসাবে কাজ করে। রিক্সা কি করে? রিক্সা হচ্ছে পরিবেশ দূষণের সূচক হিসাবে কাজ করে। একটা জায়গায় পরিবেশ দূষণ কতটুকু হয়েছে বা না হয়েছে এদের সূচক হিসাবে কাজ করে কি আমাদের রিক্সা। আর বিবর্তন দ্বারা বিষয়ে প্রথম স্থলজ উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে জানাতে সাহায্য করে, যে স্থলজ উদ্ভিদ বা স্থলে যেসব উদ্ভিদ জন্মায় এদের যে বিবর্তন হয়েছে বা ইভলিউশন হয়েছে এটা সম্পর্কে আইডিয়া দিতে হেল্প করে, ঠিক আছে, এটা একটু পূর্বা। তারপর দেখো এটা তাড়াতাড়ি যাইতে হবে কারণ আমাদের ট্রেন আছে 11টায়, খুব তাড়াতাড়ি শেষ করবো, মনোযোগ দাও। তাহলে টেরিডোফাইটা এটা হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ। টেরন মানে হচ্ছে ফার্ন, ফাইটন মানে হচ্ছে উদ্ভিদ, ঠিক আছে, টেরন মানে হচ্ছে ফার্ন, ফাইটন মানে হচ্ছে উদ্ভিদ। তাহলে টেরিডোফাইটা এটা হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ, ঠিক আছে, ফার্নবর্গীয় উদ্ভিদ, ঠিক আছে, ফার্নবর্গীয় উদ্ভিদ। দেখো এদেরকে বলা হচ্ছে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। একটু খেয়াল করে দেখো, এর আগে আমরা ক্রিপ্টোগেমিয়াতে থেলোফাইটা পড়ছি, ব্রায়োফাইটা পড়ছি, টেরিডোফাইটা পড়তেছি। এখন থেলোফাইটা এবং ব্রায়োফাইটা এদের মধ্যে কিন্তু ভাস্কুলার বান্ডেল নাই, ভাস্কুলার টিস্যু নাই, ঠিক আছে, এদের ভিতরে কি নাই? ভাস্কুলার টিস্যু নাই, জাইলেম ফ্লুয়েম নাই। কিন্তু টেরিডোফাইটা এই জায়গায় এসে এদের ভিতরে কি আছে? ভাস্কুলার টিস্যু আছে। এদেরকে বলা হয় হচ্ছে কি ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস, ঠিক আছে, এদেরকে কি বলা হয়? ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস, কারণ এদের কি আছে? ভাস্কুলার বান্ডেল আছে, ঠিক আছে, ভাস্কুলার বান্ডেল আছে। এদের কি আছে? এটা হচ্ছে ভাস্কুলার বান্ডেল আছে। রিক্সিয়া নট রিক্সা। আচ্ছা, তাহলে টেরিডোফাইটা বিভাগের অন্তর্ভুক্ত উদ্ভিদকে বলা হয় টেরিডোফাইটস, তোমরা সবাই জানো। এটা একটু পূর্বা যে বাংলাদেশ থেকে 41টা গোত্রের 195 প্রজাতি টেরিডোফাইটে নথিভুক্ত করা হয়েছে। তাহলে বাংলাদেশ থেকে, আচ্ছা চিটাগাঙে বৃষ্টি হচ্ছে, যাক আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে, এখন ঢাকায় বৃষ্টি হলে হয় আর কি। দেখো বাংলাদেশ থেকে 41টা গোত্রের 195টা প্রজাতি আলাদা করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা এখন খেয়াল করো, এদের গ্যামিটোফাইট পর্যায়কে বলা হয় প্রোথেলাস। একটু খেয়াল করো, প্রোথেলাস। তাহলে ব্রায়োফাইটার যে গ্যামিটোফাইটিক দশাটা ছিল এটাকে বলা হয় হচ্ছে থ্যালাস। ব্রায়োফাইটার দেহটাকে বলা হচ্ছে থ্যালাস, বা গ্যামিটোফাইটিক পর্যায়কে বলা হয় হচ্ছে থ্যালাস, ঠিক আছে, থ্যালাস। আর টেরিডোফাইটার ক্ষেত্রে গ্যামিটোফাইটিক পর্যায়কে বলা হয় হচ্ছে প্রোথেলাস। আমি একটু পরে দেখাবো সেটা, প্রোথেলাস আমি তোমাকে একটু পরে দেখাবো, ঠিক আছে, একটু পরে দেখাবো। আর এদের অধিকাংশ কাণ্ড রাইজোমে পরিণত হয়।
কাণ্ড ধরো এরকম শক্ত কাণ্ড থাকে না। টেরিডোফাইটা বা ফার্নের ক্ষেত্রে বা ডেকি শাকের ক্ষেত্রে তোমার লম্বা কোনো কাণ্ড থাকে না, কাণ্ড খুবই নরম থাকে। ঠিক আছে, কাণ্ড খুবই নরম থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে রাইজোম। ঠিক আছে, রাইজোম। ঠিক আছে, রাইজোম। আর এদের জীবনচক্র কি সুস্পষ্ট হেটারোমরফিক জনক্রম বিদ্যমান। হেটারো মানে কি ভিন্নধর্মী, মরফোলজি, মরফোলজি মানে হচ্ছে আকার আকৃতি। ঠিক আছে, যে এদের যে জীবনচক্রটা থাকে সেখানে হেটারোমরফিক জনক্রম দেখা যায়। এটা আমি একটু পরে আলোচনা করবো যে এদের জীবনচক্রের যে দশাগুলো তারা পার করে সেখানে এদের আকার আকৃতি বিভিন্ন রকম হয়। আমি একটু পরে তোমাদেরকে দেখাবো সেটা, যে টেরিডোফাইটা বা ফার্নের জীবনচক্রের আকার আকৃতি বিভিন্ন রকম হয়, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে হেটারোমরফিক জনক্রম। ঠিক আছে, হেটারোমরফিক জনক্রম। দেখো আমরা ব্রায়োফাইটে দেখছি যে স্পোর গুলা একই রকম, হোমোস্পোরাস একই রকম, বা টেরিডোফাইটের ক্ষেত্রে স্পোর গুলা একই রকম হইতে পারে, বিভিন্ন রকম হইতে পারে। মানে দেখতে একই রকম হইতে পারে, দেখতে আলাদা রকম হইতে পারে, বা সম বা হচ্ছে অসম যে কোনো কিছু হইতে পারে। সম অথবা অসম যে কোনো কিছু হইতে পারে, সম অথবা অসম যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, আসো। ওকে, এই জায়গায় খেয়াল করো, ফিগারটা খেয়াল করো। দেখো এটা হচ্ছে একটা ডেকি শাক বা হচ্ছে ফার্ন। তোমরা ছোটবেলা দেখবা ডেকি শাক বা হচ্ছে ফার্ন দেখে থাকবা। ঠিক আছে, দেখো এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় এটা হচ্ছে মূল। ঠিক আছে, এটা হচ্ছে মূল, নিচের দিকে এটা হচ্ছে মূল। ঠিক আছে, মূল, মূল। তারপর মূলের সাথে এটা হচ্ছে কাণ্ড। ঠিক আছে, কাণ্ড একদম ছোট কাণ্ড। ঠিক আছে, একদম ছোট, এটা হচ্ছে কাণ্ড। ঠিক আছে, কাণ্ড। রাইজোম কথাটার মানে কি? রাইজোম কথাটার মানে হচ্ছে রূপান্তরিত বহুনিম্নস্থ কাণ্ড। তার মানে এদের কাণ্ড বা হচ্ছে রাইজোমটা এটা হচ্ছে মাটির নিচে থাকে। এদের যে রাইজোম, টেরিডোফাইটার ক্ষেত্রে যে রাইজোম। ঠিক আছে, জনক্রম মানে কি? জনক্রম মানে হচ্ছে যে জীবন দশা। জনক্রম মানে হচ্ছে জীবন দশা। আমি একটু পরে দেখাবো যে একটা উদ্ভিদ তো হঠাৎ করে এরকম হয় নাই, একদম ছোট ছিল, শুক্রাণু ডিম্বাণু ছিল, পরে মিলন হয়ে জাইগোট তৈরি হয়েছে, তারপরে সে পরবর্তী গিয়ে এত বড় একটা উদ্ভিদ তৈরি হয়েছে। এই যে সম্পূর্ণ চক্রটা, এটাকে বলা হচ্ছে জনক্রম বা হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন। একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম হয়, ছোট থেকে বড় হয়, তারপর মারা যায়, এই সব ঘটনা, এই সম্পূর্ণটাকে বলা হয় হচ্ছে জনক্রম। বুঝছো, এটাকে বলা হয় হচ্ছে জনক্রম। রেদওয়ান দেখো, তাহলে মূল, এটা হচ্ছে মূল, আর রাইজোম হচ্ছে বহুনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। মাটির নিচে একটা রূপান্তরিত কাণ্ড থাকে যেটাকে বলা হয় হচ্ছে রাইজোম। দেখো কাণ্ড থেকে পরবর্তীতে যা অংশ তৈরি হয়েছে এই সম্পূর্ণ অংশটা হচ্ছে পাতা। খেয়াল করো, এইটা একটা পাতা, এই সম্পূর্ণ অংশ একটা পাতা, এই সম্পূর্ণ অংশ একটা পাতা, এই সম্পূর্ণ অংশ একটা পাতা। নর্মালি কি থাকে? নর্মালি আমরা গাছের ক্ষেত্রে কি দেখি যে একটা কাণ্ড বেরোছে। নর্মাল গাছের ক্ষেত্রে, ধরো নর্মাল গাছের ক্ষেত্রে তুমি বলবা যে এটা হচ্ছে কাণ্ড, এটা কাণ্ড, এই কাণ্ড থেকে পাতা বেরিয়েছে, এগুলো পাতা, পাতা বেরিয়েছে। নর্মালি আমরা নর্মাল গাছের ক্ষেত্রে দেখি যে এটা হচ্ছে কাণ্ড, এখান থেকে পাতা বেরিয়েছে। বাট টেরিডোফাইটার ক্ষেত্রে এরকম না, টেরিডোফাইটার ক্ষেত্রে এরকম না। ঠিক আছে, টেরিডোফাইটার ক্ষেত্রে এরকম না। টেরিডোফাইটা এটা রাইজোম, এখান থেকে যা বেরিয়েছে সম্পূর্ণ অংশটা হচ্ছে পাতা, সম্পূর্ণ অংশটা পাতা, এখানে সম্পূর্ণ অংশটা হচ্ছে পাতা, এখানে এই সম্পূর্ণ অংশটা হচ্ছে পাতা। ঠিক আছে, এখানে সম্পূর্ণ অংশটা হচ্ছে পাতা। ঠিক আছে, পাতা। দেন তাহলে ভাই এগুলা কি? এই যে এই অংশটা, এটা কি? এটা হচ্ছে পত্রফলক, এটা হচ্ছে পত্রফলক। এই যে অংশটা যেটাকে আমরা পাতা বলছি এটাকে বলা পত্রফলক, মানে এটা হচ্ছে পাতার একটা অংশ, পত্রফলক, বা এটা হচ্ছে পাতার একটা অংশ। তাহলে এখানে এটা একটা পত্রফলক, এখানে এটা একটা পত্রফলক। ঠিক আছে, এখানে এটা একটা পত্রফলক, এখানে এটা একটা পাত্রা পত্রফলক, এটা একটা পত্রফলক, এটা একটা পত্রফলক। ঠিক আছে, দেখো এই যে সম্পূর্ণ অংশটা, এই সম্পূর্ণ অংশটা পাতা, এই যে সম্পূর্ণ অংশটা এটা পাতা, এই সম্পূর্ণ অংশটা পাতা, এটাকে বলা হচ্ছে ফ্রন্ট। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে ফ্রন্ট। তাহলে ফার্নের পাতাকে কি বলা হয়? ফার্নের পাতাকে আমরা বলি হচ্ছে ফ্রন্ট। ফার্নের পাতাকে বলা হয় ফ্রন্ট। আর খেয়াল করো, এটা একটা পত্রফলক, এটা একটা পত্রফলক, এটা একটা পত্রফলক, এই পত্রফলক, প্রত্যেকটা পত্রফলককে আলাদা করে বলা হয় হচ্ছে পিনা। প্রত্যেকটা পত্রফলক, এই একটা পত্রফলক, এই একটা পত্রফলক, একটা পত্রফলক, পত্রফলক, প্রত্যেকটা পত্রফলককে আলাদা করে বলা হয় হচ্ছে পিনা। ঠিক আছে, পিনা। আর খেয়াল করো, এখানে যে তুমি বলছিলা ভাইয়া এই যে কাণ্ডের মতো স্ট্রাকচার, নর্মাল গাছের কাণ্ডের মতো স্ট্রাকচার ভিতরে, এই যে কাণ্ডের মতো স্ট্রাকচার, এটাকে বলা হয় হচ্ছে রেকিস। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে রেকিস। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে রেকিস। এটাকে বলা হয় হচ্ছে রেকিস, রেকিস। আর খেয়াল করো, এই যে একটা ক্ষুদ্র পাতা কুণ্ডলী পাকানো অবস্থায় আছে। ঠিক আছে, কুণ্ডলী পাকানো আছে, এগুলো বড় হয় না, এদের মতো বড় হয় নাই, কুণ্ডলী পাকায় আছে। ফার্নের কুণ্ডলিত কচি পাতা, এটাকে বলা হচ্ছে ক্রোজিয়ার। এই কুণ্ডলিত কচি পাতা, এটাকে কি বলা হয়? এই কুণ্ডলিত কচি পাতা, এটাকে বলা হয় হচ্ছে ক্রোজিয়ার।
কুণ্ডলিত কচি পাতা এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে ক্রোজিয়ার। আর খেয়াল করো, এই যে কুণ্ডলী পাকানো অবস্থায় আছে, এই যে কুণ্ডলী পাকানো অবস্থায় আছে, এই যে কুণ্ডলী পাকানো অবস্থায় আছে, এই যে ঘটনাটা, কুণ্ডলী পাকানোর যে ঘটনাটা, এটাকে বলা হয় হচ্ছে সার্সিনেট বার্নেশন। এই কুণ্ডলী পাকানোর মতো যে ঘটনাটা, এটাকে বলা হয় হচ্ছে সার্সিনেট বার্নেশন। সার্সিনেট বার্নেশন। তাহলে কুণ্ডলী পাকানো অবস্থায় পাতাটাকে বলা হয় হচ্ছে ক্রোজিয়া, আর এই কুণ্ডলী পাকানোর মতো যে অবস্থাটা, এটাকে বলা হয় হচ্ছে সার্সিনেট বার্নেশন। এটাকে বলা হয় হচ্ছে সার্সিনেট বার্নেশন। তাহলে নিচের দিকে মূল, মূল, ঠিক আছে, খেয়াল করো, আবার খেয়াল করো, নিচের দিকে মূল, মূলের উপরে বনির মতো রূপান্তরিত কাণ্ড, যেটাকে বলা হচ্ছে রাইজোম। বনির মতো রূপান্তরিত কাণ্ড, এটাকে বলা হয় হচ্ছে রাইজোম। ঠিক আছে, রাইজোম। রাইজোমের উপর থেকে যা বের হয়েছে সবই পাতা, যা বের হয়েছে সবই পাতা, এটাকে বলা হয় হচ্ছে ফ্রন্ট। এটাকে বলা হয় ফ্রন্ট। আর প্রতিটা পত্র ফলক, একটা পাতার একটা অংশ পত্র ফলক, এটাকে বলা হয় হচ্ছে পিনা। এটাকে বলা হচ্ছে পিনা। আর এই যে স্ট্রাকচার, লম্বা স্ট্রাকচার, এটাকে তুমি কাণ্ড বলে দাবি করতেছো, এটাকে বলা হয় হচ্ছে রেকিস। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে রেকিস। ঠিক আছে, হ্যাঁ, মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও। বিদ্যুৎ কই চমকাচ্ছে এটা দেখে লাভ নাই, ক্লাসে মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও। এটাকে বলা হচ্ছে রেকিস। আর এই যে কুণ্ডলিত কচি পাতা, এটাকে বলা হয় ক্রোজিয়ার। আর এই যে কুণ্ডলী পাকানোর অবস্থাটা, এটাকে বলা হয় হচ্ছে সার্সিনেট বার্নেশন। সার্সিনেট বার্নেশন। এবার খেয়াল করো, এই যে একটা পত্র ফলক বা হচ্ছে পিনা, তুমি আলাদা করো। ধরো এটা একটা পত্র ফলক বা হচ্ছে পিনা, এটাকে তুমি আলাদা করলা। ঠিক আছে, পত্র ফলক বা হচ্ছে পিনা, এটাকে আলাদা করলা। আলাদা করে তুমি যখন দেখবা, আলাদা করে তুমি যখন দেখবা, তখন দেখবা যে হ্যাঁ, পত্র ফলক বা হচ্ছে পিনা, এটাকে তুমি যখন আলাদা করে দেখবা, তখন দেখবা যে এই পাতার নিচের দিকে, ঠিক আছে, পাতার নিচের দিকে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র গুটির মতো স্ট্রাকচার থাকে। ঠিক আছে, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র, মানে নিচের দিকে, ঠিক আছে, এরকম নিচের দিকে গুটির মতো স্ট্রাকচার থাকে। এই যে তোমার হচ্ছে এই যে পত্র ফলক বা হচ্ছে পিনা, আলাদা করে দেখবা এদের নিচের দিকে এরকম গুটি গুটি স্ট্রাকচার থাকে। ঠিক আছে, গুটি গুটি স্ট্রাকচার থাকে, এদেরকে বলা হয় হচ্ছে স্পোরাঞ্জিয়াম। এদেরকে বলা হয় হচ্ছে স্পোরাঞ্জিয়াম। তাহলে এরকম স্পোরাঞ্জিয়াম, 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 এই স্পোরাঞ্জিয়াম গুলো তোমার হচ্ছে একত্রে গুচ্ছাকারে থাকে। ঠিক আছে, একত্রে গুচ্ছ আকারে থাকে নিচের দিকে। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে সোরাস। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে সোরাস। তাহলে এই যে পত্র ফলকটাকে তুমি দেখলা, এটার নিচের দিকে কিনারায়, নিচের দিকে কিনারায় এরকম এরকম গুটি গুটি স্ট্রাকচার থাকে, যেটাকে আমরা স্পোরাঞ্জিয়াম বলি। যেটাকে আমরা কি বলি? স্পোরাঞ্জিয়াম বলি। একটু মনোযোগ দাও। এই যে কমেন্ট কেন এত উল্টা পাল্টা কমেন্ট কেন? ট্রেন খুব তাড়াতাড়ি, এজন্য হচ্ছে তাড়াতাড়ি যাচ্ছি। একটু মনোযোগ দাও ক্লাসে, নাহলে তুমি পড়া ধরতে পারবে না কমেন্ট পড়ে। তাহলে পাতার নিচের দিকে কিনারায়, ঠিক আছে, এরকম গুটি গুটি স্ট্রাকচার থাকে, যাদেরকে বলা হয় হচ্ছে স্পোরাঞ্জিয়াম। দেন এই স্পোরাঞ্জিয়াম গুলো গুচ্ছাকারে থাকে, মানে একসাথে থাকে। স্পোরাঞ্জিয়াম গুলো একসাথে থাকে, গুচ্ছ আকারে থাকে। এই গুচ্ছকে বলা হয় হচ্ছে সোরাস। তাহলে স্পোরাঞ্জিয়ামের এই গুচ্ছকে কি বলে? স্পোরাঞ্জিয়ামের এই গুচ্ছকে বলা হয় হচ্ছে সোরাস। ঠিক আছে, স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে বলা হয় সোরাস। আর কেউ কমেন্ট করবে না, ঠিক আছে, মনোযোগ দাও ক্লাসে। কাউকে আমি কমেন্ট করতে বলি না, কমেন্ট করার দরকার নাই। এদিকে মনোযোগ দাও, আমি পড়াচ্ছি, এদিকে মনোযোগ দাও। এই যে কে কমেন্ট করতেছো, এদিকে মনোযোগ দাও। দেখো, তাহলে স্পোরাঞ্জিয়াম গুচ্ছকে বলা হয় হচ্ছে সোরাস। এখন এই স্পোরাঞ্জিয়াম গুলা নিচের দিকে, ঠিক আছে, এভাবে থাকে। এদেরকে হচ্ছে তোমার পাতার কিনারা এভাবে ঢেকে রাখে। এই যে পত্র ফলক বা পিনা, পত্রফলক পিনার কিনারা একটু বাঁকা হয়ে নিচের দিকে এভাবে এদেরকে ঢেকে রাখে। ঠিক আছে, হ্যাঁ, এভাবে নিচের দিকে ঢেকে রাখে। ঠিক আছে, এভাবে নিচের দিকে ঢেকে রাখে। তাহলে এই পত্র ফলকের কিনারা একটু বাঁকা হয়ে এই স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকে ঢেকে রাখে। ঠিক আছে, ঢেকে রাখে। তাহলে এই যে বাঁকা হয়ে পত্র ফলকের কিনারা বাঁকা হয়ে এদেরকে ঢেকে রাখতেছে, ঠিক আছে, ঢেকে রাখতেছে, ঠিক আছে, ঢেকে রাখতেছে, এটাকে বলা হয় হচ্ছে ইন্ডোসিয়াম। ইন্ডোসিয়াম মানে হচ্ছে ঢেকে রাখা। ইন্ডোসিয়াম মানে হচ্ছে ঢেকে রাখা। ঠিক আছে, ইন্ডোসিয়াম মানে হচ্ছে তোমার ঢেকে রাখা বা হচ্ছে ঢাকনার মতো স্ট্রাকচার। তুমি চিন্তা করো, এরা কিন্তু স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ নিচের দিকে আছে, পাতা পত্রফলকের নিচের দিকে আছে, এদেরকে পত্রফলকের কিনারা ঢেকে রাখতেছে। ঠিক আছে, ঢেকে রাখতেছে। এই যে ঘটনাটা, এটা কিন্তু আসলে ঢাকনা না, কোনো ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি না, পাতার কিনারা একটু বাঁকা হয়ে তাদেরকে ঢেকে রাখতেছে। এই জন্য এটা হচ্ছে ফলস ইন্ডোসিয়াম। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ফলস ইন্ডোসিয়াম। কোনো ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি না, মূলত গাছের পাতার কিনারা নিচের দিকে একটু বাঁকা হয়ে এদেরকে ঢেকে রাখতেছে। স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ বা হচ্ছে সোরাস ঢেকে রাখতেছে, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে ফলস ইন্ডোসিয়াম। ফলস ইন্ডোসিয়াম। ঠিক আছে, তাহলে খেয়াল করো। তাহলে মূলের উপর রাইজোম, সম্পূর্ণ অংশটা হচ্ছে পাতা, পাতা থেকে যেগুলো বের হচ্ছে স্ট্রাকচার। ঠিক আছে, এই যে পত্রফলক বা হচ্ছে পিনা। ঠিক আছে, পত্রফলক বা পিনা বা সম্পূর্ণ পাতা, এটাকে বলা হয় হচ্ছে ফ্রন্ট।
এই যে কাণ্ডের মতো স্ট্রাকচার তোমার মনে হচ্ছে কাণ্ডের মতো স্ট্রাকচার বের হয়ে গেছে, এগুলো হচ্ছে রেকিস রেকিস। আর কুণ্ডলিত কচি পাতা এটাকে বলা হয় হচ্ছে ক্রোজিয়ার ক্রোজিয়ার। আর কুণ্ডলি পাকানোর মতো অবস্থা, এই যে ঘটনাটা, এই যে কুণ্ডলি পাকতেছে এই ঘটনাটা, এটাকে বলা হয় হচ্ছে সার্ফিনেন্ট বার্নেশন সার্ফিনেন্ট বার্নেশন। আর এদের পত্রফলককে আলাদা করলে এর পাতার নিচের দিকে কিনারায় এরকম ক্ষুদ্র ক্ষুদ্র গুটি থাকে, যেগুলো বলা হয় স্পোরাঞ্জিয়াম স্পোরাঞ্জিয়াম। আর স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ একসাথে থাকে যে এই ঘটনাটা, এটাকে বলা হচ্ছে সুরাস। আর এদেরকে ডেকে রাখতেছে পাতার একটা নিচের কিনারা, যেটাকে বলা হয় ফলস ইন্ডোসিয়াম। ঠিক আছে, ফলস ইন্ডোসিয়াম। তাহলে দেখো এই জিনিসগুলো আমি তোমাকে বলে ফেলছি এই জায়গায়, এই যে ফলস ইন্ডোসিয়াম দিয়ে ঢাকা থাকে, স্পোর একই রকম। ঠিক আছে, রাইজম র্যামেন্টা নামক শল্কপত্র দিয়ে আছে থাকে। শল্কপত্র মানে এক ধরনের পাতা যেটা তোমার হচ্ছে রাইজমটাকে ডেকে রাখতেছে, এদেরকে আমরা বলি হচ্ছে র্যামেন্টা। শল্কপত্র মানে এক ধরনের পত্র, পাতার মতো স্ট্রাকচার, একটু শক্ত স্ট্রাকচার বা হচ্ছে তোমার কাভারিং এর মতো স্ট্রাকচার, যেটা রাইজমকে ডেকে রাখতেছে। ঠিক আছে, রাইজম কি করে রাখতেছে? ডেকে রাখতেছে। ঠিক আছে, ডেকে রাখতেছে ডেকে রাখতেছে। তাহলে এখানে দেখো তোমার এই যে কুণ্ডলি পাকানোর মতো অবস্থা, এটাকে বলা হয় সার্ফিনেন্ট বার্নেশন। ফার্নের পাতা এটাকে বলা হয় হচ্ছে ফ্রন্ট, এটাকে বলা হয় ফ্রন্ট। এটা কাণ্ড হচ্ছে কি রাইজম জাতীয়। রাইজম মানে কি? এটা হচ্ছে বনির্মস্ত রূপান্তরিত কাণ্ড। ঠিক আছে, বনির্মস্ত রূপান্তরিত কাণ্ড। আর কচি পাতা এটাকে বলা হয় ক্রোজিয়ার। তোমাকে পড়াইছি এটা, যে কুণ্ডলিত কচি পাতা এটাকে বলা হচ্ছে ক্রোজিয়ার। ঠিক আছে, আর সোরাস বা হচ্ছে সোরাই জিনিসটা কি? এই যে স্পোরাঞ্জিয়াম গুলো যে একত্রে গুচ্ছাকারে আছে, এটাকে আমরা বলি হচ্ছে সোরাই। ঠিক আছে, এদেরকে আমরা কি বলি? সোরাই বলি। এদেরকে আমরা সোরাই বলি। ঠিক আছে, সোরাই বলি। তারপর দেখো এবার একটু পড়বা যে টেরিস কি ফার্ন। ঠিক আছে, বাংলাদেশের টেরিস উদ্ভিদটা কি? মেনলি ফার্নবর্গীয় উদ্ভিদ। ঠিক আছে, ফার্নবর্গীয় উদ্ভিদ। এদেরকে সানফার্ন বলে। কেন সানফার্ন কেন বলা হয়? কারণ রোদের জন্মাতে পছন্দ করে। যেখানে রোদ থাকে, যেখানে সূর্যের আলো থাকে, সূর্যের আলো থাকে বা রোদ থাকে, এসব জায়গায় জন্মাতে পছন্দ করে, এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে সানফার্ন। এটা মাঝে মাঝে পরীক্ষাতে আসে। কাদেরকে সানফার্ন বলা হয়? টেরিস, টেরিস বর্গের উদ্ভিদ, এদেরকে বলা হয় হচ্ছে সানফার্ন। ঠিক আছে, আর বাংলাদেশি টেরিসের কয়টা প্রজাতি আছে? 16টা প্রজাতি আছে। এটা মনে রাখবা যে বাংলাদেশি টেরিসের কয়টা প্রজাতি আছে? 16টা প্রজাতি আছে। এবং সব থেকে বেশি পাওয়া যায় কোনটা? এটা হচ্ছে টেরিস ভিটাটা। দেখো বাংলাদেশে ভিটামিনটি বেশি, বাংলাদেশে ভিটামিনটি বেশি। তাহলে বাংলাদেশে কোন জাতের টেরিস বেশি থাকবে? টেরিস ভিটাটা। ঠিক আছে, টেরিস ভিটাটা, টেরিস ভিটাটা। এরপর খেয়াল করো, অর্ধবায়বীয় বা সাব এরিয়াল মানে কি? যে প্রাচীরের গায়ে, বড় বড় প্রাচীর আছে, দেয়াল আছে, এদের গায়ে বা ইটের স্তূপে এসব জায়গায় জন্মাতে দেখা যায় এদেরকে। এদেরকে বলা হচ্ছে সাব এরিয়াল, সাব এরিয়াল বা হচ্ছে অর্ধবায়বীয়। অনেকে ধারণা করছিল আগেকার যুগে, বিজ্ঞানীরা ধারণা করছে যে বাতাস থেকে হয়তো এরা পুষ্টি পাইতে পারে, এদের একটা ধারণা ছিল। এই জন্য তারা এদের নাম দিচ্ছে হচ্ছে সাব এরিয়াল বা হচ্ছে অর্ধবায়বীয়, যে প্রাচীরের গায়ে বা ইটের স্তূপে জন্মায়। আর এটা একটু পূর্বা যে টেরিসের কয়টা প্রজাতি আছে? 250টা প্রজাতি আছে। টেরিসের কয়টা প্রজাতি আছে? 250টা প্রজাতি আছে। টেরিসের কয়টা প্রজাতি আছে? 250টা প্রজাতি আছে। আমাকে জাস্ট বলো যে টেরিসের স্ট্রাকচারটা বুঝতে পারছো কিনা, এবং আমি যে ঘটনাগুলো বলছি, রাইজোম, ফ্রন্ট, ক্রোজিয়ার, সার্ফিনেন্ট বার্নেশন, ফলস ইন্ডোসিয়াম, এই জিনিসগুলো বুঝছো কিনা? এটা বুঝলে এখন ফার্ন নিয়ে আমি যা পড়াবো সামনে সবকিছু তুমি বুঝতে পারবা। আমাকে জাস্ট জানাও যে ফার্নের বেসিক স্ট্রাকচার তুমি বুঝছো কিনা, আমাকে জাস্ট একটু বলো। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করে বলো যে এটা বুঝছো কিনা, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি তাড়াতাড়ি পড়ালাম, বাট বুঝছো কিনা আমাকে বলো। ওকে, অনেক ক্লিয়ার, সাতিশ ক্লিয়ার, সাদিক ক্লিয়ার, ওকে, আদিত্য ক্লিয়ার। না বুঝলে আমাকে বলবা, হ্যাঁ, না বুঝলে আমাকে বলবা। ওকে, আদিত্য ক্লিয়ার। তাহলে একদম সহজ, যে প্রথমে মূল থাকে, মূলের পূর্বে কাণ্ড রাইজম থাকে এবং বড় পাতা বের হয়, যেটাকে আমরা বলি হচ্ছে ফ্রন্ট। ফ্রন্ট থেকে তোমার হচ্ছে পত্রফলক বের হয়, যেটাকে বলা হচ্ছে পিনা। পিনা, কুণ্ডলিত কচি পাতা থাকে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, কুণ্ডলিত কচি পাতা থাকে, যেটাকে বলা হয় ক্রোজিয়ার। আর পাতা কচি অবস্থায়, কুণ্ডলি পাকানো অবস্থা থাকে। এই ঘটনাটাকে বলা হয় সার্ফিনেন্ট বার্নেশন। একটা পাতার নিচের দিকে কিনারা বাঁকা হয়ে ফলস ইন্ডোসিয়াম গঠন করে। আর সোরাই মানে কি? সোরাস মানে কি? যে এই যে স্পোরাঞ্জিয়াম গাছের গুচ্ছকে বলা হয় হচ্ছে সোরাস। শল্কপত্র, আচ্ছা, শল্কপত্র মানে কি? কাণ্ডের উপরে মানে ক্ষুদ্র, মানে কাণ্ডের উপরে, রাইজমের উপরে মানে পাতার মতো স্ট্রাকচার থাকে, নরম পাতলা পর্দার মতো কিছু স্ট্রাকচার থাকে, যেটাকে আমরা শল্কপত্র বলি। ঠিক আছে, এই যে রাইজমের উপরে উপরে পাতার মতো হালকা নরম পাতলা পাতার মতো কিছু স্ট্রাকচার থাকে, যেটাকে আমরা শল্কপত্র বলি। ওকে, তারপরে চলো আবার কাণ্ড। রাইজমটাকে আমরা ক্রস সেকশন, রাইজমটাকে কাটছি মাঝখান দিয়ে, কাটার পর এরকম একটা স্ট্রাকচার পাইছি। ঠিক আছে, এরকম একটা স্ট্রাকচার পাইছি। এই যে এখানে দেখো হাইপোডার্মিস থাকে। হ্যাঁ, হাইপোডার্মিস থাকে, তোমরা সবাই জানো, তোমরা টিস্যু তন্ত্রে পড়ছো। হ্যাঁ, টিস্যু তন্ত্রে পড়ছো যে
তোমার কাণ্ডে হাইপোডার্মিস থাকবে সবসময়। তাহলে হাইপোডার্মিস হচ্ছে তার মানে কি এটা কাণ্ড, এটা মূল না। হাইপোডার্মিস হচ্ছে তার মানে কি এটা হচ্ছে কাণ্ড, ঠিক আছে, কাণ্ড। তারপর এটা ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস, মানে এদের তোমার ভাস্কুলার বান্ডেল আছে। তাহলে ভাস্কুলার বান্ডেল হচ্ছে হেড্রোসেন্ট্রিক। হেড্রোসেন্ট্রিক মানে কি? হেড্রোসেন্ট্রিক মানে হচ্ছে জাইলেম কেন্দ্রিক। হেড্রোসেন্ট্রিক পড়ছো না? হেড্রোসেন্ট্রিক, ল্যাপ্টোসেন্ট্রিক এই জিনিসগুলো পড়ছো না? তাহলে হেড্রোসেন্ট্রিক কি ছিল? জাইলেম কেন্দ্রিক। ল্যাপ্টোসেন্ট্রিক কি ছিল? ফ্লোয়েম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিক মানে কি? যে কেন্দ্রে জাইলেম থাকবে। দেখো এগুলো হচ্ছে জাইলেম। রাইজমটাকে অনুবীক্ষণ যন্ত্র নিচে দেখছি, রাইজমটাকে নিয়ে কাটছি, কাটা অনুবীক্ষণ যন্ত্রে বসাইছি, দেখি যে এরকম দেখা যায়, ঠিক আছে, এরকম দেখা যায়। তাহলে এখানে আমি দেখছি হাইপোডার্মিস দেখা যায়। তার মানে হাইপোডার্মিস আছে, তার মানে কি এটা হচ্ছে কাণ্ড। কারণ মূলে কখনো হাইপোডার্মিস থাকে না, কাণ্ডে থাকে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কেন্দ্র হচ্ছে জাইলেম, আর চারদিকে এরকম স্ট্রাকচার থাকে, এদেরকে বলা হয় হচ্ছে ফ্লোয়েম। তাহলে মাঝখানে জাইলেম আর চারদিকে হচ্ছে ফ্লোয়েম, ঠিক আছে, মাঝখানে জাইলেম আর চারদিকে ফ্লোয়েম, মাঝখানে জাইলেম চারদিকে ফ্লোয়েম, ঠিক আছে, মাঝখানে জাইলেম চারদিকে ফ্লোয়েম, এটাকে বলা হয় হচ্ছে হেড্রোসেন্ট্রিক, ঠিক আছে। আর হাইপোডার্মিসটা কোন ধরনের কোষ দিয়ে তৈরি? স্ক্লেরেনকাইমা। এটা মনে রাখবা যে হাইপোডার্মিস বা হচ্ছে অদতক, হাইপোডার্মিস বা হচ্ছে অদতক এটা কোন ধরনের কোষ দিয়ে গঠিত? হাইপোডার্মিস বা হচ্ছে অদতক এটা কোন ধরনের কোষ দিয়ে গঠিত? এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত, ঠিক আছে, স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত, ঠিক আছে, স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত। আর তোমার খেয়াল করো, আর পত্রক, ওই যে তোমার পত্রক, পত্রক এরকম যে পত্রক ছিল, এই যে রাইজোমের উপর থেকে তোমার ফ্রন্ট, এখানে রেকিস, এই যে পত্রক। আচ্ছা, এটা একটা জিনিস দেখো, পক্ষল যৌগিক পাতা বলতে কি বোঝায়? পক্ষল যৌগিক বলতে বোঝাচ্ছে কি, দেখো এই যে রেকিস আছে না, রেকিস, এই রেকিস, এই যে রেকিস, এটার চারদিকে দেখো পাতাগুলা এভাবে, এটা একটা পাতা এভাবে, মানে পত্রক ফলক, ও তো পাতা না, সম্পূর্ণ স্ট্রাকচারটাই পাতা। রেকিসের একদিকে একদিকে মানে একান্তর ভাবে অবস্থান করতেছে, দেখছো, একান্তর ভাবে একটা অপোজিট দিকে অবস্থান করতেছে। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে পক্ষল যৌগিক। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় পক্ষল যৌগিক। নর্মাল পাতার মতো স্ট্রাকচার না, এই যে মানে নর্মাল তো কাণ্ড থাকে, কাণ্ড থেকে পাতা বের হয়, এখানে সম্পূর্ণ অংশটাই পাতা। এরপরে আবার হচ্ছে এরা একান্তর ভাবে অবস্থান করে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, সামনে এরকম একটা স্ট্রাকচার থাকে। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে পক্ষল যৌগিক। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে পক্ষল যৌগিক, একটা একটা একান্তর ভাবে অবস্থান করতেছে। আচ্ছা, পত্রক, ঠিক আছে, একটা পাতাকে নিয়ে তুমি যখন কাটবা, পাতাকে নিয়ে ক্রস সেকশন করে অনুবীক্ষণ যন্ত্র যখন তুমি দেখবা, তখন সেখানে দুই ধরনের প্যারেনকাইমা পাবে, একটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, একটা হচ্ছে পেলিসেড প্যারেনকাইমা। স্পঞ্জি আর পেলিসেড প্যারেনকাইমা মানে কি? পেলিসেড প্যারেনকাইমাটা ধরো এরকম লম্বা লম্বা প্যারেনকাইমা থাকে, লম্বা লম্বা প্যারেনকাইমা খুব কম্প্যাক্ট, ঠিক আছে, ঘনভাবে সজ্জিত থাকে। লম্বা লম্বা প্যারেনকাইমা এভাবে ঘনভাবে সজ্জিত থাকে, হ্যাঁ, ঘনভাবে সজ্জিত থাকে, এদেরকে বলা হচ্ছে পেলিসেড প্যারেনকাইমা, মানে উপরের দিকে ঘনভাবে তোমার সজ্জিত থাকে প্যারেনকাইমা গুলা, এগুলো হচ্ছে তোমার পেলিসেড প্যারেনকাইমা, লম্বা, ভার্টিক্যালি লম্বা পেলিসেড প্যারেনকাইমা। আর নিচের দিকে তোমার এরকম প্যারেনকাইমা থাকে, যেগুলা হচ্ছে তোমার মাঝখানে এয়ার স্পেস থাকে, এদের মাঝখানে হচ্ছে ফাঁকা জায়গা থাকে। হ্যাঁ, মানে এরা হচ্ছে যে কোনো ভাবে মানে খুবই হালকাভাবে সজ্জিত থাকে, খুবই হালকাভাবে তোমার কিছু কিছু প্যারেনকাইমা সজ্জিত থাকে, ঠিক আছে, খুবই হালকাভাবে সজ্জিত থাকে কিছু কিছু প্যারেনকাইমা। এদের ভিতরে তোমার হচ্ছে বায়ু অঞ্চল থাকে, ঠিক আছে, এয়ার স্পেস থাকে। বাট এই যে পেলিসেড প্যারেনকাইমা, এখানে তোমার কি থাকে না, এয়ার স্পেস থাকে না। পেলিসেড প্যারেনকাইমা এখানে এয়ার স্পেস থাকে না, বাট এই জায়গায় এয়ার স্পেস থাকে, এটাকে বলা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, আর এটাকে বলা হয় হচ্ছে পেলিসেড প্যারেনকাইমা, পেলিসেড প্যারেনকাইমা। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে পেলিসেড প্যারেনকাইমা, এটা একটু মনে রাখবা, আর কিছু দরকার নাই। আর টেরিসের অঙ্গজ জনন জিনিসটা কি, যে রাইজোম, ঠিক আছে, রাইজোম বা কাণ্ড যেটা ছিল, এর একটা অংশ মরে যায়, রাইজোম বা কাণ্ডের একটা অংশ হঠাৎ করে মরে যায়, সেখান থেকে পরবর্তীতে তোমার হচ্ছে নতুন তোমার আমার টেরিস জন্মায়। তাহলে এটা হচ্ছে অঙ্গজ জনন, ঠিক আছে, অঙ্গজ জনন। আর অযৌন জনন জিনিসটা একটু খেয়াল করো, অযৌন জনন জিনিসটা খেয়াল করো, এটা আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো, ওই যে আমি বলছি, ঠিক আছে, যে প্রতিটা পত্রফলক, ঠিক আছে, পত্রফলকের নিচের দিকে এই জায়গায়, ঠিক আছে, স্পোরাঞ্জিয়াম থাকে, ঠিক আছে, নিচের দিকে এই কিনারা স্পোরাঞ্জিয়াম থাকে, ঠিক আছে, স্পোরাঞ্জিয়াম থাকে, স্পোরাঞ্জিয়াম থাকে। এখন স্পোরাঞ্জিয়াম গুলা কি, ঠিক আছে, স্পোরাঞ্জিয়াম গুলা কি, যে এই স্পোরাঞ্জিয়ামের ভিতরে স্পোর বা হচ্ছে রেণু মাতৃকোষ থাকে। এই স্পোরাঞ্জিয়াম গুলোর ভিতরে পত্রফলকের নিচের দিকে কিনারা স্পোরাঞ্জিয়াম, এখানে কি থাকবে, স্পোর বা হচ্ছে রেণু মাতৃকোষ থাকবে, স্পোর বা হচ্ছে রেণু মাতৃকোষ থাকবে, ঠিক আছে, স্পোর বা হচ্ছে রেণু মাতৃকোষ থাকবে। এখন তুমি খেয়াল করো, এই জায়গায় ধরো এটা পাতার অংশ, ঠিক আছে, পাতার অংশ, পাতার অংশ, আর পাতার কিনারা, এই যে পাতার কিনারা নিচের দিকে এরকম বাঁকা হয়ে তোমার ঢেকে রাখতেছে, পাতার নিচের দিকে কিনারা এই জায়গায় তোমার ঢেকে রাখতেছে, এই যে ফলস ইন্ডোসিয়াম, এটা হচ্ছে ফলস ইন্ডোসিয়াম, যেটা তোমার পাতা বাঁকা হয়ে তোমার এই যে স্ট্রাকচারটা, এই যে স্ট্রাকচারটা, এটাকে আমরা স্পোরাঞ্জিয়াম বলতেছি, এই যে স্ট্রাকচার স্পোরাঞ্জিয়াম, এটাকে তোমার ঢেকে রাখতেছে, এই যে স্ট্রাকচার, এটাকে বলা স্পোরাঞ্জিয়াম। তাহলে পাতার নিচের দিকে কিনারা বাঁকা হয়ে এটাকে ঢেকে রাখতেছে, এটাকে ঢেকে রাখতেছে, এটা কি করে রাখতেছে, ঢেকে রাখতেছে। তাহলে এই যে স্ট্রাকচারটা যেটা ঢেকে রাখতেছে, এটাকে বলা হয় ফলস ইন্ডোসিয়াম, ফলস ইন্ডোসিয়াম,
এটা হচ্ছে ফলস ইন্ডোসিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে ফলস ইন্ডোসিয়াম, ফলস ইন্ডোসিয়াম। ওকে, আর এটা ডেকে রাখতেছে কাকে? স্পোরাঞ্জিয়ামকে ডেকে রাখতেছে, স্পোরাঞ্জিয়ামকে ডেকে রাখতেছে। এখন এই স্পোরাঞ্জিয়ামকে, ঠিক আছে, স্পোরাঞ্জিয়ামকে আমি যদি চিন্তা করো, স্পোরাঞ্জিয়ামকে মানে এটা একটা স্পোরাঞ্জিয়াম, এটাকে যদি আমি আলাদা করে দেখি, আলাদা করে যদি আমি এখানে তোমার আলাদা করে নিয়ে আসি, তাহলে এরকম দেখতে হবে। এটা স্পোরাঞ্জিয়ামকে আলাদা করে দেখতে এরকম স্ট্রাকচার হবে, ঠিক আছে, এরকম স্ট্রাকচার হবে, ঠিক আছে, এরকম স্ট্রাকচার হবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া, কথা হচ্ছে যে আমি এটাকে আলাদা করে নিয়ে আসলাম, এখানে আমরা কি কি স্ট্রাকচার দেখতে পাবো, কি কি স্ট্রাকচার আমি এখানে দেখতে পাবো, ঠিক আছে। যে প্রথমে দেখবো যে এই জায়গায় একটা ক্ষুদ্র এরকম বৃন্ত বা স্টকের মতো স্ট্রাকচার আছে, বৃন্ত বা স্টকের মতো স্ট্রাকচার আছে। সম্পূর্ণ অংশটা কি? সম্পূর্ণ অংশটা স্পোরাঞ্জিয়াম। তাহলে পাতার পত্রফলক, ঠিক না, এই যে এখানে তোমার রাইজোম ছিল, রেকিস বের হয়েছে, এগুলো পত্রফলক, পত্রফলক। নিচের কিনারা এদিকে স্পোরাঞ্জিয়াম আছে, এটাকে ডেকে রাখতেছে হচ্ছে ফলস ইন্ডোসিয়াম। তাহলে এটাকে আলাদা করছি, এই অংশটাকে আলাদা করে আমি নিয়ে আসছি। তাহলে পত্রফলক, এদিকে নিচে স্পোরাঞ্জিয়াম, যেগুলো হচ্ছে স্পোরাঞ্জিয়াম, আর ডেকে রাখতেছে হচ্ছে তোমার ফলস ইন্ডোসিয়াম বা হচ্ছে ডাকনা, ফলস ইন্ডোসিয়াম বা হচ্ছে ডাকনা। এখন যে কোনোটা স্পোরাঞ্জিয়ামকে আলাদা করে আমি নিলে এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো। নিচের দিকে এরকম একটা লম্বা স্ট্রাকচার আছে, এরকম লম্বা স্ট্রাকচার আছে, যেটাকে বলা হচ্ছে বৃন্ত বা হচ্ছে স্টক, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে বৃন্ত বা হচ্ছে স্টক। এই যে স্ট্রাকচার, এটা হচ্ছে বৃন্ত বা হচ্ছে স্টক, ঠিক আছে। আর উপরের দিকে এই যে এরকম স্ট্রাকচার, যেটাকে বলা হয় হচ্ছে ক্যাপসুল। এই যে স্ট্রাকচার, এটাকে বলা হয় হচ্ছে ক্যাপসুল, ঠিক আছে, ক্যাপসুল। এখন খেয়াল করো, ক্যাপসুলের ভিতরে এই পার্টটুকু, এই যে এই পার্টটুকু, এখান থেকে শুরু করে এই পার্টটুকু, ঠিক আছে, এখান থেকে শুরু করে এই পার্টটুকু হচ্ছে কাইটিন দিয়ে তৈরি, ঠিক আছে, এই পার্টটুকু হচ্ছে কাইটিন দিয়ে তৈরি। এখান থেকে এই যে রিং এর মতো অ্যানুলাস বা হচ্ছে রিং এর মতো এই যে স্ট্রাকচারটা, রিং এর মতো এতটুকু, শুধুমাত্র এতটুকু স্ট্রাকচার, ঠিক আছে, এতটুকু স্ট্রাকচার, এটা হচ্ছে কাইটিন দিয়ে তৈরি এবং হচ্ছে শক্ত, কাইটিন দিয়ে তৈরি এবং হচ্ছে শক্ত, হ্যাঁ, কাইটিন দিয়ে তৈরি এবং হচ্ছে শক্ত। এটাকে বলা হয় হচ্ছে অ্যানুলাস, এটাকে বলা হচ্ছে অ্যানুলাস। আর এখানে অল্প একটু জায়গা থাকে, ধরো এতটুকু জায়গা, অল্প একটু জায়গা থাকে এখানে, অল্প একটু জায়গা থাকে যেখানে খুবই নরম থাকে, অল্প একটু জায়গা যেটা খুবই নরম থাকে, হ্যাঁ, নরম থাকে, এটাকে বলা হচ্ছে স্টোমিয়াম, এটাকে বলা হচ্ছে স্টোমিয়াম। নরম থাকে একটু জায়গা, এটাকে বলা হচ্ছে স্টোমিয়াম। যখন তুমি চিন্তা করো স্পোরাঞ্জিয়াম মানে কি, এর ভিতরে স্পোর থাকবে, স্পোরাঞ্জিয়ামের ভিতরে কি থাকবে? স্পোর থাকবে, স্পোরাঞ্জিয়ামের ভিতরে স্পোর থাকবে। তাহলে তুমি চিন্তা করো অ্যানোলাসটা হচ্ছে কাইটিন জাতীয় এবং শক্ত, এখন তুমি বাইরে থেকে চাপ দিবে, তখন স্টোমিয়ামের এই জায়গাটা ফেটে যাবে, কারণ স্টোমিয়াম হচ্ছে নরম, ঠিক আছে, স্টোমিয়াম হচ্ছে নরম। তাহলে যখন স্পোরটাকে বের করতে হবে, তখন অ্যানোলাস, ঠিক আছে, বাইরে যে অ্যানোলাস, যেটা কাইটিন জাতীয় শক্ত পদার্থ, তারা কিন্তু চাপ দিবে, চাপ দিলে ভিতরে স্পোরগুলা বের হয়ে আসবে, স্টোমিয়ামটা ফেটে যাবে, স্পোরগুলা কি হবে? বের হয়ে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের স্পোরাঞ্জিয়াম স্ট্রাকচার। তাহলে তুমি যদি একটা স্পোরাঞ্জিয়ামকে আলাদা করবা, তখন কি দেখবা? একটা স্টক বা হচ্ছে বৃন্ত দেখবা, আর উপরে দিকে কি দেখবা? এটা হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুলের ভিতরে আবার দুইটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, একটা এদিকে স্ট্রাকচার যেটা হচ্ছে কঠিন বা কাইটিন জাতীয়, এটাকে আমরা বলি হচ্ছে অ্যানুলাস, আর এই জায়গায় নরম স্ট্রাকচার, এটাকে বলা হয় স্টোমিয়াম। তাহলে অ্যানুলাসটা যখন চাপ দিবে, অ্যানুলাস তো শক্ত, অ্যানুলাস তো ফাটার সম্ভাবনা নাই, ফেটে যাবে হচ্ছে স্টোমিয়াম। তখন সে স্পোরগুলোকে বাইরে বের করে দিবে, স্পোরগুলোকে কি করবে? স্পোরগুলোকে সে বাইরে বের করে দিবে। এখন খেয়াল করো, এই জায়গায় স্পোর, ঠিক আছে, স্পোর, তাহলে স্পোর গুলা বা স্পোর মাতৃকোষ গুলা, এটা হচ্ছে তোমার ডিপ্লয়েড, ঠিক আছে, ডিপ্লয়েড, ঠিক আছে, স্পোর মাতৃকোষ গুলা কি? এগুলো হচ্ছে ডিপ্লয়েড। এবং কয়টা থাকে? 16টা স্পোর মাতৃকোষ থাকে। তাহলে এখানে যে স্পোর গুলা বের হয়েছে, এদের সংখ্যা কয়টা? এদের সংখ্যা হচ্ছে 16টা স্পোর মাতৃকোষ থাকে, 16টা স্পোর মাতৃকোষ থাকে, এবং এরা হচ্ছে ডিপ্লয়েড, ডিপ্লয়েড। ওকে, দেন কি হয়? এই স্পোর গুলা তোমার হচ্ছে মায়োসিস কোষ বিভাজন হয়। তোমরা জানো যে মায়োসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়। তাহলে মায়োসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে যদি 4টা কোষ তৈরি হয়, তাহলে 16 × 4, এটা যখন মায়োসিস করে তখন 64টা কোষ তৈরি করবে, 64টা স্পোর তৈরি করবে, 64টা স্পোর তৈরি করবে, হ্যাপ্লয়েড স্পোর তৈরি করবে। 64টা কি তৈরি করবে? সে হ্যাপ্লয়েড স্পোর তৈরি করবে, 64টা হ্যাপ্লয়েড স্পোর তৈরি করবে। জিনিসটা কি হলো আবার একটু খেয়াল করো, যে প্রথমে এদের ভিতরে স্পোরাঞ্জিয়ামের ভিতরে স্পোর মাতৃকোষ আছে, স্পোরাঞ্জিয়ামের ভিতরে স্পোর মাতৃকোষ আছে। তা স্পোর মাতৃকোষ হচ্ছে 16টা, স্পোর মাতৃকোষ হচ্ছে ডিপ্লয়েড। মাতৃকোষ মানে হচ্ছে ডিপ্লয়েড, টুয়াইসেন, মাতৃকোষ মানে হচ্ছে ডিপ্লয়েড বা হচ্ছে টুয়াইসেন। যখন এরা বের হয়ে যাবে এখান থেকে, তখন তারা মায়োসিস কোষ বিভাজন করবে, মায়োসিস কোষ বিভাজন করে 16টা স্পোর মাতৃকোষ থেকে 64টা কোষ তৈরি হবে, যারা তখন হবে হ্যাপ্লয়েড হবে,
কারণ মায়োসিস কোষ বিভাজনের ফলে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডে পরিণত হলো, 16টা থেকে 64টা পরিণত হলো, কারণ একটা কোষ থেকে 4টা কোষ হয়। ঠিক আছে, 4টা কোষ হয়। দেন এই স্পোর গুলা, ঠিক আছে, এই স্পোর বা রেণুগুলা মাটিতে পরে অঙ্কুরিত হবে। মাটিতে পরে অঙ্কুরিত হবে জিনিসটা কি আমি তোমাকে বুঝাই, খেয়াল করো, এই ফিগারটা খেয়াল করো, এই ফিগারটা খেয়াল করো। এই যে এখানে তো মাটি আছে, এই জায়গায় তো মাটি আছে। দেন পত্রফলকের নিচের কিনারা এই জায়গায় তো আমার স্পোরাঞ্জিয়াম থাকে, এই জায়গায় স্পোরাঞ্জিয়াম থাকে, এর ভিতরে স্পোর তৈরি হয়েছে। তাহলে ধরো এখানে স্পোরাঞ্জিয়াম যেটা আলোচনা করছি, এর ভিতরে স্পোর তৈরি হয়েছে। স্পোরটা মাতৃকোষ, ধরো এটা ফেটে যাবে, এখন ফেটে গিয়ে 64টা স্পোর মাতৃকোষ তৈরি করছে, 64টা স্পোর মাতৃকোষ এর ভিতরে তৈরি হয়েছে, যেগুলো হচ্ছে এন হ্যাপ্লয়েড। এগুলা তখন মাটিতে পড়ে যাবে, মাটিতে পড়ে যাবে। তাহলে মাটিতে তোমার স্পোর পড়তেছে, মাটিতে স্পোর পড়তেছে যেগুলো হচ্ছে হ্যাপ্লয়েড এন, মাটিতে স্পোর পড়তেছে যেগুলো হচ্ছে হ্যাপ্লয়েড বা হচ্ছে এন। ঠিক আছে, মাটিতে পড়ে গেছে। তাহলে এখানেও তৈরি হয়েছে ধরো 64টা হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়েছে, যেগুলা স্টোমিয়াম দিয়ে ফেটে মাটিতে পড়ে গেছে, মাটিতে পড়ে গেছে। দেন স্পোর গুলা মাটিতে পড়ে গিয়ে কি হবে, স্পোর গুলা হ্যাঁ হ্যাঁ বের হয় ভিতরে। তোমার তো স্পোর মাতৃকোষ, তোমার চিন্তা করো স্পোর মাতৃকোষ আছে ভিতরে, তোমার স্পোর মাতৃকোষ আছে। তাহলে স্পোর মাতৃকোষটা যখন পরবর্তীতে গিয়ে তোমার ধরো স্পোর গুলা অঙ্কুরিত হতে যাবে, যখন স্পোর মাতৃকোষটা তুমি চিন্তা করো ভিতরে তো আছে, বাট এরা তো অঙ্কুরিত হতে যাবে। যখন অঙ্কুরিত হতে যাবে তখন এরা মায়োসিস করে 64টা স্পোর মাতৃকোষ তৈরি করবে, যেগুলো হচ্ছে 64টা তোমার হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর তৈরি করবে, যারা ফেটে গিয়ে স্টোমিয়াম দিয়ে মাটিতে পড়বে। স্পোরটা তখন মাটিতে পড়ছে, মাটিতে যখন পড়ে তখন কিন্তু তারা হ্যাপ্লয়েড থাকে। মানে এই যে যখন স্পোর মাতৃকোষ ছিল, ধরো একটা কোষের ভিতরে তোমার এই জায়গায় একটা স্পোরাঞ্জিয়াম আছে, এর ভিতরে স্পোর মাতৃকোষ আছে 16টা, যারা ডিপ্লয়েড। তো তারা এখন চাইলো হ্যাঁ আমরা এখন অঙ্কুরিত হব, তখন বললো ঠিক আছে অঙ্কুরিত হবা, তাহলে আমি চলো আমরা মায়োসিস শুরু করি। মায়োসিস শুরু করে তারা হচ্ছে এর ভিতরে হ্যাপ্লয়েড অবস্থা তৈরি করলো, 64টা কোষ তৈরি করলো। দেন স্টোমিয়াম তোমার দিয়ে ফেটে গিয়ে মাটিতে পড়ে গেল, মাটিতে পড়ে এই জায়গায় অঙ্কুরিত হবে, মাটিতে পড়ে গিয়ে হ্যাপ্লয়েড স্পোর গুলো অঙ্কুরিত হবে, অঙ্কুরিত হয়ে তোমার এরকম হৃৎপিণ্ডাকার শেপ তৈরি করবে, হৃৎপিণ্ডাকার শেপ তৈরি করবে, যেটাকে বলা হয় হচ্ছে প্রোথেলাস, যেটাকে বলা হয় হচ্ছে কি প্রোথেলাস। তাহলে স্পোরটা এবার পড়ে গেছে, স্পোরটা মাটিতে পড়ে গেছে, হ্যাঁ স্পোরটা মাটিতে পড়ে গিয়ে তখন তারা অঙ্কুরিত হলো, অঙ্কুরিত এরকম একটা স্ট্রাকচার তৈরি করলো, যেটাকে বলি আমরা হচ্ছে প্রোথেলাস, যেটাকে আমরা কি বলি প্রোথেলাস, প্রোথেলাস। ঠিক আছে, তাহলে প্রোথেলাস। তাহলে এখানে উদ্ভিদের এখানে উদ্ভিদের এখানে তোমার এই জায়গায় তোমার স্পোরাঞ্জিয়াম তৈরি হয়েছে, স্পোরাঞ্জিয়াম সে বললো আরে আমি আবার অঙ্কুরিত হবো, তাহলে সে পড়ে গেল। ঠিক আছে, পড়ে গিয়ে এখানে হ্যাপ্লয়েড স্পোর এন তোমার এখানে অঙ্কুরিত হয়ে তোমার হচ্ছে এখানে তৈরি করলো, প্রোথেলাস তৈরি করলো। ঠিক আছে, প্রোথেলাস তৈরি করলো। প্রোথেলাস তৈরি, এটা হচ্ছে প্রোথেলাস। তাহলে প্রোথেলাস তোমার এখানে এদের ভিতরে এরকম একটা হৃৎপিণ্ডাকার হবে, এর অগ্রস্ত খাস থাকবে, এই জায়গায় একটা অগ্রস্ত খাস থাকবে, ঠিক আছে, হৃৎপিণ্ডাকার এখানে একটা অগ্রস্ত খাস থাকবে, হ্যাঁ যে একটা অগ্রস্ত খাস থাকবে, অগ্রস্ত খাসের এখানে তোমার হচ্ছে আর্কিগোনিয়াম থাকবে, এই জায়গায় আর্কিগোনিয়াম থাকবে। আর্কিগোনিয়াম বলছে কি স্ত্রী জননাঙ্গ। ঠিক আছে, তো অগ্রস্ত খাসের এই জায়গায় তোমার হচ্ছে আর্কিগোনিয়াম তৈরি হবে, আর্কিগোনিয়াম এটা হচ্ছে স্ত্রী জননাঙ্গ। ঠিক আছে, স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়াম। আর নিচের দিকে গোলাকার স্ট্রাকচার থাকবে, গোলাকার স্ট্রাকচার থাকবে, যেটাকে বলা হচ্ছে এনথেরিডিয়াম। ঠিক আছে, নিচের গোলাকার স্ট্রাকচার থাকবে, যেটাকে বলা হচ্ছে এনথেরিডিয়াম, এনথেরিডিয়াম বা হচ্ছে পুংজননাঙ্গ, এনথেরিডিয়াম বা হচ্ছে পুংজননাঙ্গ। তাহলে তুমি খেয়াল করো আর্কিগোনিয়াম, তাহলে এখানে তোমার আর্কিগোনিয়াম ভিতরে ডিম্বাণু তৈরি হবে, ডিম্বাণু হচ্ছে এন, এনথেরিডিয়াম এর ভিতরে শুক্রাণু তৈরি হবে, এটা হচ্ছে এন। আর্কিগোনিয়াম এখানে ডিম্বাণু তৈরি হয়েছে, ওই যে আর্কিয়ানটি এটা হচ্ছে এন, আর শুক্রাণু তৈরি হয়েছে এটা হচ্ছে এন। তুমি খেয়াল করো এরা কিন্তু এখন গ্যামিটোফাইটিক দশায় আছে, গ্যামিটোফাইটিক দশায় আছে বা হচ্ছে হ্যাপ্লয়েড দশায় আছে, কারণ এই শুক্রাণু আর ডিম্বাণু কিন্তু মিলন হয় নাই। খেয়াল করে দেখছো যে শুক্রাণু এবং ডিম্বাণু কিন্তু আলাদা অবস্থায় আছে, উপরের ডিম্বাণু নিচে শুক্রাণু, উপরের ডিম্বাণু নিচে শুক্রাণু, এরা কিন্তু আলাদা হয়, মানে একসাথে হয় নাই, একসাথে হয় না, আলাদা অবস্থায় আছে। তাহলে এই প্রোথেলাসটা হচ্ছে হ্যাপ্লয়েড, প্রোথেলাসটা কি, প্রোথেলাসটা হচ্ছে হ্যাপ্লয়েড, মানে এখানে তোমার ডিপ্লয়েড অবস্থা হয় নাই, শুক্রাণু ডিম্বাণুর মিলন এখনো হয় নাই। ঠিক আছে, এখনো হয় নাই, শুক্রাণু আর ডিম্বাণুর মিলন এখনো হয় নাই। তুমি খেয়াল করো তাহলে এখানে ডিম্বাণু, এখানে হচ্ছে শুক্রাণু, এই অবস্থাটা হচ্ছে হ্যাপ্লয়েড অবস্থা, প্রোথেলাস অবস্থা। ঠিক আছে, দেন এই আর্কিগোনিয়াম থেকে এই জায়গা থেকে একটা অ্যাসিড খরিতে হবে, যেটাকে বলা হয় মেলিক অ্যাসিড। এই আর্কিগোনিয়াম থেকে একটা অ্যাসিড খরিতে হবে, যেটাকে বলা হয় হচ্ছে মেলিক অ্যাসিড। ঠিক আছে, প্রোথেলাস সহবাসী মানে কি, প্রোথেলাস সহবাসী মানে হচ্ছে প্রোথেলাসের ভিতরে সহবাস করা, মানে হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু একসাথে, মানে কি আর্কিগোনিয়াম আর এনথেরিডিয়াম একসাথে থাকবে, শুক্রাণু এবং ডিম্বাণু একসাথে থাকবে। বুঝছো আদিত্য, বুঝতে পারছো যে শুক্রাণু আর ডিম্বাণু প্রোথেলাসের ভিতরেই থাকবে,
কিন্তু তারা এখনো মিলন ঘটাচ্ছে না, তারা একই সাথে অবস্থান করতেছে, এটাকে বলা হয় সহবাসী, একই জায়গায় বসবাস করতেছে, একই জায়গায় ডিম্বাণু এবং শুক্রাণু বসবাস করতেছে। তাহলে এই আর্কিগোনিয়াম বা ডিম্বাণু এখান থেকে মেলিক অ্যাসিড খরিতে হবে, এই মেলিক অ্যাসিডের প্রভাবে শুক্রাণুটা ডিম্বাণুর এখানে গিয়ে তোমার হচ্ছে নিষেক ঘটাবে। বা বৃষ্টির পানিতে, আদিত্য বুঝতে পারছো? হ্যাঁ, বৃষ্টির পানিতে এই শুক্রাণুটা গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হবে, বা আর্কিগোনিয়াম থেকে মেলিক অ্যাসিড খরিতে হবে, যেটার প্রভাবে শুক্রাণুটা ডিম্বাণুর এখানে গিয়ে মিলিত হবে। ঠিক আছে, এই যে এই জায়গাটা যখন মিলিত হবে, তুমি চিন্তা করো শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়েছে, তখন N+N যুক্ত হয়ে তোমার টুয়াইসেন তৈরি করছে বা জাইগোট তৈরি করছে। হ্যাঁ, জাইগোটটা তৈরি করে, জাইগোটটা তখন বৃদ্ধি হয়ে বড় হয়ে তোমার এখানে কি তৈরি করবে, জাইগোটটা বড় হয়ে তোমার সম্পূর্ণ একটা ফার্ন উদ্ভিদ তৈরি করবে। জাইগোটটা বড় হয়ে সম্পূর্ণ কি হবে, ফার্ন উদ্ভিদ তৈরি করবে। জাইগোটটা বড় হয়ে আবার সম্পূর্ণ ফার্ন উদ্ভিদ তৈরি করবে। দেন চিন্তা করো, এই ফার্ন উদ্ভিদের ভিতরে আবার তোমার পত্রফলক বা পিনা হবে, এর নিচের দিকে আবার স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ থাকবে, স্পোরাঞ্জিয়াম, এই স্পোরাঞ্জিয়ামের ভিতরে স্পোর মাতৃকোষ থাকবে, সেগুলো আবার অঙ্কুরিত হবে, আবার পড়তেছে মাটিতে পড়ে এই জায়গায় ধরো অঙ্কুরিত হয়ে আবার সে এরকম তৈরি করতেছে, এখানে আর্কিগোনিয়াম, নিচে অ্যানথেরিডিয়াম, আবার তারা মিলিত হচ্ছে, টুয়াইসেন অবস্থা তৈরি করতেছে, দেন আবার তারা নতুন গাছ হয়ে গেছে। এখানে আবার পত্রফলকের নিচের দিকে আবার স্পোর তৈরি হচ্ছে, এরা আবার বৃদ্ধি ঘটাবে। এভাবে তোমার উদ্ভিদের বৃদ্ধি হচ্ছে বা জনক্রমটা চালাচ্ছে। ঠিক আছে, জনক্রমটা চালাচ্ছে। তাহলে এটা পড়বা। আর আর্কিগোনিয়াম তোমাকে বলছি, ঠিক আছে, এটা হচ্ছে ফ্লাস্ক আকৃতির নতুন। আর এখানে খেয়াল করো, এখানে কয়েকটা পার্ট থাকে, এটা গ্রীবা থাকে, ঠিক আছে, নেক বা গ্রীবা থাকে, আর নিচের দিকে থাকে হচ্ছে উদর। উপরের দিকে পার্ট এটা হচ্ছে গ্রীবা, আর বাকি নিচের দিকে পার্ট এটা হচ্ছে উদর। ঠিক আছে, এখানে কয়েকটা কোষ থাকে, দেখো, একটা কোষ, এদেরকে বলা হয় গ্রীবা নালিকা কোষ। ঠিক আছে, গ্রীবায় কিছু কোষ থাকে। আচ্ছা, এদেরকে আলাদা করার জন্য প্রোথ্যালাস বললে বুঝবা যে এটা টেরিডোফাইটা, প্রোথ্যালাস বললে তুমি বুঝবা এটা হচ্ছে টেরিডোফাইটা, আর থ্যালাস বললে বুঝবা এটা হচ্ছে ব্রায়োফাইটা। আলাদা করার জন্য গ্রীবায় কিছু কোষ থাকে, এদেরকে বলা হয় গ্রীবা নালিকা কোষ, আর উদরে কিছু কোষ থাকে, এদেরকে বলা হয় হচ্ছে উদরীয় নালিকা কোষ। নিচের দিকে থাকে হচ্ছে ডিম্বাণু, হ্যাঁ, নিচের দিকে থাকে হচ্ছে ডিম্বাণু। এটা হচ্ছে আর্কিগোনিয়াম বা হচ্ছে ফ্লাস্ক আকৃতির গঠন। নিচের দিকে থাকে হচ্ছে ডিম্বাণু। একটু তাড়াতাড়ি যাচ্ছে কারণ ট্রেনের সময় হয়ে যাচ্ছে, তো একটু তাড়াতাড়ি যাচ্ছে। আর পুংজননাঙ্গকে বলা হয় অ্যানথেরিডিয়াম, একটু পূর্বা। এর ভিতরে কয়টা মাতৃকোষ থাকে, 20 থেকে 50টা শুক্রাণু মাতৃকোষ বা হচ্ছে অ্যান্ড্রোসাইট থাকে। এটা মনে রাখলে হয়েছে যে জননাঙ্গ এটা হচ্ছে অ্যানথেরিডিয়াম অ্যান্থনি, এর ভিতরে 20 থেকে 50টা শুক্রাণু মাতৃকোষ থাকে। হ্যাঁ, জাস্ট আলাদা করার জন্য, যে ব্রায়োফাইটা বললে তুমি থ্যালাস বলবা, টেরিডোফাইটা বললে বলবা প্রোথ্যালাস, এটাই আলাদা করার জন্য ব্যবহার করা হয়েছে। সাদিকুল, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই যে এখানে তোমাকে বলছি শিশির বিন্দু বা বৃষ্টির পানি হয় বা আর্কিগোনিয়াম থেকে কি খরিত হয়, মেলিক অ্যাসিড খরিত হয়। ঠিক আছে, মেলিক অ্যাসিড খরিত হয়। তারপর চিন্তা করো উপরের দিকে তোমার এই জায়গায় তোমার আর্কিগোনিয়াম ছিল, আর্কিগোনিয়াম থাকে, নিচের দিকে এই জায়গায় হচ্ছে ডিম্বাণু, আর্কিগোনিয়ামের উপরে গ্রীবা, এই জায়গায় গ্রীবা নালিকা কোষ, তারপর থাকে উদরীয় নালিকা কোষ, নিচে থাকে কি ডিম্বাণু। আর এখানে তোমার অ্যানথেরিডিয়াম, এখানে থাকে হচ্ছে শুক্রাণু, এখানে থাকে শুক্রাণু। আর শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি করে। জাইগোটটাকে বলা হয় উস্ফোর। হ্যাঁ, জাইগোটটাকে বলা হয় হচ্ছে উস্ফোর, যেটা হচ্ছে ডিপ্লয়েড। একটু তাড়াতাড়ি যাচ্ছি, বুঝতে না পারলে আমাকে বললো, হ্যাঁ, কারণ ট্রেনের সময় হয়ে যাচ্ছে। তাহলে জাইগোট, এটাকে বলা হচ্ছে উস্ফোর। ঠিক আছে, তাহলে এই জাইগোট বা উস্ফোর এটা হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ। স্পোরোফাইট মানে কি, স্পোরোফাইট দশা মানে কি, স্পোরোফাইট দশা মানে হচ্ছে ডিপ্লয়েড, হ্যাঁ, ডিপ্লয়েড। তাহলে দুইটা শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়েছে N+N, তাহলে টুয়াইসেন। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেছে তোমার জাইগোট। তাহলে এখানে সুন্দর করে দেখাইছে, দেখো, সুন্দর করে এখানে দেখাইছে। এই যে এই উদ্ভিদটা নিয়ে আমরা কথা বলছি প্রথমে, এটা হচ্ছে আমাদের ফার্ন। এই যে রাইজোম, এখানে তোমার হচ্ছে নিচের দিকে হচ্ছে মূল রাইজয়েড, আর এই যে সার্সিনেন বার্নেশন বা ক্রোজিয়ার কুণ্ডলিত কচি পাতা, এই যে এখান থেকে আমার রেকিস উঠতেছে, এটা হচ্ছে আমাদের পাতা। ঠিক আছে, পাতার নিচের দিকে কিনারা একটা স্পোরাঞ্জিয়াম আছে, স্পোরাঞ্জিয়ামটা এখানে তোমার স্পোর মাতৃকোষ থাকে, ফেটে গিয়ে মায়োসিস হয়ে যায়, মায়োসিস হয়ে গিয়ে তোমার স্পোর তৈরি করে। হ্যাঁ, স্পোরটা যখন মাটিতে পড়ে, মাটি থেকে অঙ্কুরোদ্গম হয়ে যে প্রোথ্যালাস তৈরি করতেছে, প্রোথ্যালাসের এখানে থাকে আর্কিগোনিয়াম, এখানে থাকে অ্যানথেরিডিয়াম। আর্কিগোনিয়ামে কি তৈরি হবে, আর্কিগোনিয়ামে তৈরি হবে হচ্ছে ডিম্বাণু, আর অ্যানথেরিডিয়াম নিচে এটা কি তৈরি করবে, এটা তৈরি করবে শুক্রাণু। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এটা হচ্ছে গ্যামিটোফাইটিক জন্য মানে কি, এখানে হচ্ছে এন বা হ্যাপ্লয়েড, শুধুমাত্র হ্যাপ্লয়েড দশা থাকবে। দেখো এই জায়গায় কোন কি ডিপ্লয়েড আছে, এখানেও এন, সব জায়গায় এন। তাহলে এদের জীবন চক্রে এই দশাটা শুধুমাত্র এন, তাহলে এটা হচ্ছে গ্যামিটোফাইটিক জন্য। ঠিক আছে, এটা হচ্ছে গ্যামিটোফাইটিক জন্য। এরপর খেয়াল করো, শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে গেছে, এবার টুয়াইসেন হয়ে গেছে। ভাই, যখন টুয়াইসেন হয়ে গেছে তখন আর গ্যামিটোফাইটিক অবস্থায় নাই, তখন সে চলে আসছে স্পোরোফাইটিক জন্যতে। কারণ স্পোরোফাইটিক জন্য কথাটা মানে হচ্ছে সে ডিপ্লয়েড, তার মানে সে এখন টুয়াইসেন। যখন মিলিত হলো, জাইগোট তৈরি করলো বা উস্ফোর তৈরি করলো,
তখন সে আর হ্যাপ্লয়েড অবস্থায় নাই, সে ডিপ্লয়েড হয়ে গেছে, তার মানে সে স্পোরোফাইটিক জোনেতে প্রবেশ করছে। দেন এটা অঙ্কুরিত হয়ে প্রথমে এরকম হলো, পরে সম্পূর্ণ একটা গাছ তৈরি করলো, টেরেস উদ্ভিদ তৈরি করলো। টেরেস উদ্ভিদটা আবার সে নতুন টেরেস উদ্ভিদটা আবার সে স্পোরাঞ্জিয়াম তৈরি করলো, স্পোর তৈরি করলো, সেম দশা গিয়ে তার জীবন চক্রটা কন্টিনিউ করলো। তাহলে খেয়াল করো, এই টেরিসের বা এই উদ্ভিদের জীবন চক্রে একটা নির্দিষ্ট একটা ধাপ আছে গেমেটোফাইটিক, যেটা খুবই সংক্ষিপ্ত, খুব সংক্ষিপ্ত একটা সময় সে গেমেটোফাইটিক ছিল, বাট ম্যাক্সিমাম সময় উদ্ভিদ থাকা অবস্থায় তার ম্যাক্সিমাম সময় ছিল হচ্ছে স্পোরোফাইটিক জোন। ম্যাক্সিমাম সময় কি ছিল? স্পোরোফাইটিক জোন ছিল। ঠিক আছে, জোন ছিল। তাহলে এখানে খেয়াল করো এই জিনিসটা এটাকে বলা হয় হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন বা হেটারোমরফিক অল্টারনেশন অফ জেনারেশন। মানে গেমেটোফাইট পর্যায়ে খুবই সংক্ষিপ্ত। তুমি তো নর্মালি একটা ফার্নের গাছ দেখো, তুমি তার প্রোথেলাসটা দেখতে পাও না, তার এটা খুবই সংক্ষিপ্ত পর্যায়ে। গেমেটোফাইট সংক্ষিপ্ত, আর স্পোরোফাইটটা হচ্ছে দীর্ঘ, আর এর আকার আকৃতি ভিন্ন। দেখছো আকার আকৃতি ভিন্ন না? তোমার স্পোরোফাইটিক দশায় গাছের সাইজ কিরকম, এরকম, আর গেমেটোফাইটিক দশা হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে এদের আকার আকৃতি ভিন্ন। ঠিক আছে, এর জন্য এটাকে বলা হয় হচ্ছে হেটারোমরফিক অল্টারনেশন অফ জনক্রম। ঠিক আছে, হেটারোমরফিক মানে এদের আকার আকৃতি ভিন্ন, বিষম আকৃতি। গেমেটোফাইটে একরকম আকার, স্পোরোফাইটে আরেক রকম আকার। ঠিক আছে, আরেক রকম আকার। আচ্ছা, আর যেখানে রেণুধর বা স্পোরোফাইটিক আর গেমেটোফাইট এই দুইটা দশায় সমান সময় নেয়, এখানে তুমি খেয়াল করো গেমেটোফাইটটা সংক্ষিপ্ত, স্পোরোফাইটটা দীর্ঘ। তাহলে এটা হচ্ছে তোমার হেটারোমরফিক। আর যখন দুইটা দশায় সমান থাকে তখন তাকে বলি ডিপ্লোবায়োন্টিক। ঠিক আছে, ডিপ্লোবায়োন্টিক। আর দুইটা দশায় সমান ডিপ্লোবায়োন্টিক মানে দুইটা দশায় সমান, কিন্তু এদের আকার আকৃতি ভিন্ন, তখন সেই অবস্থাটাকে বলা হয় হচ্ছে হেটারোবায়োন্টিক। ঠিক আছে, তাহলে দুইটা দশা ভিন্ন, ঠিক আছে, তখন তাকে বলি হচ্ছে হেটারোমরফিক। আর দুইটা দশা সমান তখন তাকে বলি ডিপ্লোবায়োন্টিক। দুইটা দশা সমান কিন্তু এর আকার আকৃতি ভিন্ন, তখন সেটাকে বলি হচ্ছে হেটারোবায়োন্টিক। ঠিক আছে, ডিপ্লোবায়োন্টিকের ভিতরে মানে দুইটা দশা সমান, তার ডিপ্লোবায়োন্টিক হয়ে গেছে। বাট সমান অবস্থা মানে ডিপ্লোবায়োন্টিক দশার ভিতরে এদের আকার আকৃতি ভিন্ন। স্পোরোফাইট দশার আকার একরকম, তারপরে তোমার গেমেটোফাইট দশার আকার একরকম, তখন সেটাকে আমরা বলি হেটারোবায়োন্টিক জনক্রম। ঠিক আছে, হেটারোবায়োন্টিক জনক্রম। আচ্ছা, এটা পড়ে ফেলো, এটা পড়লে তুমি পারবা এটা। আর অর্থনৈতিক গুরুত্ব কি? যে শাক হিসেবে খাওয়া যায়, গড় সাধারণ কাজে ব্যবহার করা যায়, আর প্রকৃতিতে উৎপাদক হিসেবে কাজ করে। উৎপাদক মানে কি? এরা সবুজ উদ্ভিদ, এরা খাবার তৈরি করে, খাবার তৈরি করে, তাহলে এরা হচ্ছে উৎপাদক। ঠিক আছে, আর গড় সাধারণ শাক হিসেবে খাওয়া যায়, ডেকি শাক। ঠিক আছে, মোটামুটি এই জিনিসটা শেষ, চ্যাপ্টার শেষ। আমাকে বলো বুঝছো কিনা? খুব তাড়াতাড়ি টানলাম, এই জিনিসটা বুঝতে কষ্ট হতে পারে, বাট আমাকে বলো বুঝছো কিনা। খুবই সহজ কিন্তু, মানে না বোঝার কিছু নাই। যে একটা টেরিস উদ্ভিদ নিয়ে আমি কথা বলছি, পাতার এদিকে তোমার স্পোরাঞ্জিয়াম বা স্পোর তৈরি হয়, স্পোর মাতৃকোষ থেকে তোমার হচ্ছে অঙ্কুরিত হয়ে গেছে, প্রোথেলাস হয়ে গেছে, প্রোথেলাস দুইটা হচ্ছে এনএন, অঙ্কুরিত হয়ে গেলে তোমার স্পোরোফাইটিক দশা বা 2 প্রবেশ করছে, দেন আবার সাইকেলটা রিপিট করতেছে এই জিনিসটা। তাহলে মোটামুটি আমাদের চ্যাপ্টার শেষ। আমাকে জাস্ট বলো যে ভাই কোথাও কোনো সমস্যা আছে কিনা। আশা করি সমস্যা থাকার কথা না, বাট তাও আমাকে জানাও যে ভাই বুঝছো কিনা। ওকে, বুঝেছি। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। কালকে পরীক্ষা দিবা, রিপিট ফায়ার দিবা, চ্যাপ্টারটা পড়ে ফেলো। হ্যাঁ, এখন তোমাদের টাইম কম লাগবে, একটু টাইম নিয়ে তুমি হচ্ছে চ্যাপ্টারটা পড়ে ফেলো, স্পেশালি যারা সেকেন্ড টাইমার আসো চ্যাপ্টারটা পড়ে ফেলো। ওকে, তাহলে নেক্সট দিন দেখা হবে আরেকটা ক্লাসে। তাহলে সবাই ভালো থাকো। ওকে।